তো আমি শুরু করি আপনাদের পারমিশন নিয়ে। I would like to welcome all the participants আমাদের এই digital platform on the burning issue, especially today, on the industrial safety of the RMG sector during the post-Accord Alliance period. So recent a tragedy for it, definitely this will also probably feature into the discussion, but আমাদের একটা টাইম ফ্যাক্টর আছে, টাইম কনস্ট্রেন্ট আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেফটি আমার যে ওপেনিং রিমার্কে যেটা বলতেছে সংক্ষেপে, সরি I didn't know, I'll speak a little bit of English also so that Mr. Corbett, right, Mr. Corbett? Actually, there cannot be any question on the industrial safety. Industry without industrial safety should not and cannot exist. It's just not possible. There's a humanitarian angle. There's from any angle that you see industrial safety. This meeting is being recorded. Absolutely essential. So since there's no debate on that, we had this Accord Alliance because that is the subject of today's dialogue. That was also very necessary, and but unfortunately, for whatever reason, it led to many controversies and confusions, and eventually it was discontinued. And so, what is the position after the discontinuation of the COVID of the Accord Alliance venture into Bangladesh, the compliance venture into Bangladesh? That, of course, Dr. Moza will discuss in details along with the other stakeholders that are present today. So this is a very burning subject, literally burning in every sense. And so without prolonging my opening remarks, I would like to invite Dr. Hamida Khatun. She is the Executive Director of CPD, to give her introductory remarks. Over to Dr. Hamida. Thank you. Thank you, sir. Assalamu alaikum and good morning to everyone. On behalf of CPD and Frederick Ebert Stiftung, I would like to welcome you all to this dialogue, which is on industrial safety of the RMG sector during the post-Accord Alliance period. তো আমরা জানি যে আমাদের 2013 থেকে 2018 সময় পর্যন্ত তৈরি পোশাক খাতের নিরাপত্তা, শিল্প নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কিন্তু অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা জানি যে তৈরি পোশাক খাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, এবং সেগুলো যখন বিশেষ করে রানা প্লাজার ধসের পরে, রানা প্লাজার ঘটনার পরে থেকে আমাদের এই খাতটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বিশেষ করে ক্রেতাদের পক্ষ থেকে অনেক ধরনের চাপ ছিল, এবং আমাদের নিজেদের মধ্য থেকেও দায়িত্ববোধের প্রেক্ষিতে আমাদের যে একটি জাতীয় ট্রাইপারট্রাইট একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে যে 2013 থেকে 18 পর্যন্ত সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা দেখেছি অনেক ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিল্পের বিভিন্ন ধরনের, সেটা কারখানার ভিতরের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড থেকে শুরু করে অবকাঠামো থেকে শুরু করে তৈরি পোশাক শিল্পে যারা কাজ করে তাদের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলোতে। এবং আমরা দেখেছি যে কয়েক বছর থেকে 5-6 বছর ধরে কাজ করার ফলে এই তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা, শিল্প নিরাপত্তার অনেকখানি উন্নতিও হয়েছে। এবং আমরা তো পরবর্তীতে দেখেছি যে অ্যাকর্ড অ্যালায়েন্স সেইটার ব্যাপারে স্যাটিসফ্যাকশন প্রকাশ করে তারা এটাতে অনেকটা স্বস্তি প্রকাশ করেছিল, এবং তার ফলে তারা কিন্তু পরবর্তীতে এই দায়িত্বটা আমাদের নিজেদের উপরে, এই খাতটির উদ্যোক্তাদের উপরেই ছেড়ে দিয়েছেন মূলত। এবং এখন আমরা 2021 সালে এসে
আমরা যে এই পোস্ট অ্যাকর্ড অ্যালায়েন্সের সময়ে কেমন আমরা করছি সেটি একটি দেখার বিষয়। কারণ আমাদের নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে শিল্প নিরাপত্তার ক্ষেত্রে, কমপ্লায়েন্সের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমরা এটিও দেখছি যে সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক খাতে বেশ কিছু শিল্প ঘটনার দেখা যাচ্ছে, এবং সেই প্রেক্ষিতে শিল্প নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। আবারও একটি প্রশ্ন এসেছে যে আমরা কি এই অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পরে আমরা কি শিল্প নিরাপত্তা নিশ্চিত করতে পারছি কিনা সঠিকভাবে, এবং আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিক দক্ষতাটা আমাদের অর্জন করার কথা ছিল, সেই দক্ষতাটা আমরা সত্যি সত্যি অর্জন করতে পেরেছি কিনা, প্রাতিষ্ঠানিক যে মেকানিজম সেটার ব্যাপারে আমাদের কতখানি উদ্যোগ আছে এবং আমরা কতখানি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারছি, সেটি নিয়ে কিন্তু সেই বিষয়গুলি এখন আমাদের সামনে আরেকবার উঠে এসেছে। এবং আজকের এই ডায়ালগে আমাদের যে আমাদের রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম সেই বিষয়গুলি তুলে ধরবেন, এবং সেই প্রেক্ষিতে সামনের দিকে যে এই তৈরি পোশাক খাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, উন্নতি করার জন্য এবং একটা প্রাতিষ্ঠানিক স্থায়ী দক্ষতা তৈরি করার জন্য কি করা উচিত সেই ধরনের সুপারিশমালাও তুলে ধরবেন। তবে এই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, এবং এটি অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে আমরা যেই সময়ে এই তৈরি পোশাক খাতের নিরাপত্তা নিয়ে কথা বলছি, তখন আমরা দেখলাম যে তৈরি পোশাক শিল্পের বাইরেও অন্যান্য খাতের শিল্পের নিরাপত্তাও চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এবং আমরা দেখলাম যে সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেখানে যে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের অগ্নিকাণ্ডে যে 52 জন মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা কিন্তু নিরাপত্তার চরম অবহেলারই একটি চিত্র আমরা দেখতে পেলাম। এবং এখানে এক দায়িত্ববোধের অবহেলা এবং দায়িত্ববোধের অবহেলার প্রেক্ষিতে এটাকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটাকেও স্বীকার না করা, সেটিও একটি কিন্তু বিষয়, মানে আমাদের ভিতরে যে বোধের অভাব রয়েছে সেটিও কিন্তু উঠে এসেছে। এবং এই প্রেক্ষিতে এই ঘটনাটি আরো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালো যে পোশাক শিল্প বহির্ভূত খাতেও নিরাপত্তা শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনেকখানি, সেখানে অনেক বড় ঘাটতি রয়েছে। এবং ঘাটতিটা আরো এই কারণে যে আমরা তৈরি পোশাক খাতে আমরা দেখি যে সেখানে একটা ক্রেতাদের পক্ষ থেকে, আন্তর্জাতিক বায়ার ক্রেতাদের পক্ষ থেকে একটা চাপ থাকে, এবং আমরা সেটা 2013 সালে অ্যাকর্ড অ্যালায়েন্সের যে একটা চাপ ছিল, এবং সেটার আমরা যেহেতু আমাদের তৈরি পোশাক শিল্প আমাদের রপ্তানির একটা অন্যতম প্রধান খাত, সেই জন্য সেই চাপ এবং শুধুমাত্র আমাদের রপ্তানির বিষয় না, তাছাড়া এখানে কর্মসংস্থানও সৃষ্টি হয়। তো সেই প্রেক্ষিতে এই যে আন্তর্জাতিক ক্রেতাদের চাপের মুখে কিন্তু আমাদের এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হয়েছে, উন্নতি করতে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র ক্রেতাদের চাপ থাকলেই আমরা নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস হব, কিন্তু যখন সেটা আন্তর্জাতিক চাপ থাকবে না আমরা সিরিয়াস হব না, নিরাপত্তাটাকে নিশ্চিত করব না, আমাদের নিজেদের দায়িত্ববোধ শিল্পের যে কমপ্লায়েন্স সেটি আমরা নিশ্চিত করব না, এটি তো হতে পারে না। যে কোনো শিল্প যখন সেটি অবশ্যই তারা যখন পরিচালনা করবেন, সেটি একদিকে তাদের মুনাফার জন্য করবেন, কিন্তু তার পাশাপাশি যারা সেখানে কাজ করে সেই কারখানার পরিবেশ, শ্রমিকদের পরিবেশ ইত্যাদি সবকিছু কিন্তু নিশ্চিত করাটাই প্রত্যেকটা শিল্পর একটি বিষয়, শিল্পের একটি দায়িত্ব। এবং এর পাশাপাশি এইটাকে যারা এই কমপ্লায়েন্স গুলি যারা নিশ্চিত করার কাজে রয়েছেন তাদেরও কিন্তু এখানে দায়িত্বটা রয়েছে। সেই দায়িত্বটা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কতখানি পরিপালন করেছেন সেটি দেখার বিষয়। তো আমি জানি যে আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে তৈরি পোশাক শিল্পর খাতের নিরাপত্তা নিয়ে, কিন্তু আমরা জানি হয়তো বা যে আজকের আলোচনাটা এই দিকেও যাবে, সেটিও তবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মূল আলোচনা প্রেক্ষিতে এই পোশাক শিল্প এবং পোশাক শিল্প বহির্ভূত আলোচনা যদিও আসবে, কিন্তু আমরা আলোচনাটা তৈরি পোশাক শিল্পের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। সেই আশা করে আমি আজকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আরেকবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর ফাহমিদা।
May I request Mr. Felix Kolwitz, resident representative of FES, to give his introductory remarks. Mr. Felix. Yes, thank you very much. And yes, I think this event has become very relevant all of a sudden. And we are here today to listen to you on some of the most critical issues of industrial safety in the RMG sector, which is one of the most important sectors in Bangladesh. Workplace safety, as the weekend has shown once more, is not only a topic relevant to the RMG sector, but also or other export-oriented sectors. But workplace safety concerns us all, and as the most recent fire shows how important today's discussion is. And I hope that we can also have at some point the transfer to other sectors for this. The RMG sector is now passing the post-accord and post-alliance period. And what the arrangements our concerned stakeholders have created that are needed to be reviewed properly so that the earlier reforms initiatives have been continued, as well as the new initiatives to reduce industrial accidents are taken effectively. We have observed that the involvement and active roles of Accord and Alliance have substantive impact on the RMG sector. Lots of the reforms initiatives took place. Workplace safety has actually increased. Numbers of occurrences have been reduced. These were achieved equally for the strengthening roles and interference of the concerned government bodies, including the Remediation Coordination Cell, or RCC, as well as owners and apex bodies. But in recent time, the workplace safety in the RMG sectors has also come to public attention with the rise in industrial accidents in garment factories and also now beyond. After analyzing the current situation, our partner Center for Policy Dialogue has shown that this uptrend indicates a possible regression of workplace safety ensuring mechanism. Most importantly, the industrial safety standards, which had been upgraded through various initiatives under the Accord Bangladesh and the Alliance for Worker Safety during 2013 to 2018, has faced the question of an incomplete journey of institutionalization of industrial safety in the RMG sector. In this context, FES Bangladesh has decided to support CPD to conduct a study, as well as engaging stakeholders to find out a way how to strengthen the safety measures, including the RMG Sustainability Council. Even before launching our formal office in Dhaka in 2014, FES started working on labor rights issues here in Bangladesh. Not only in Bangladesh, but around the world, FES prioritizes labor issues in its activities to promote healthy industrial relations, which is important for economic growth and industrial production. Among the key areas of our works in the RMG sector of Bangladesh, we can mention social and economic upgrading of the RMG sector, livelihood challenges of RMG workers, and minimum wages debates. Overall, together with our partners, the activities of FES in Bangladesh aims to facilitate inclusive dialogue on social justice with a focus on labor rights as well as sustainable and socio-economic development. In these development works, FES Bangladesh has always found wholehearted cooperation from the concerned stakeholders, including the government, apex bodies of the factory owners, trade unions, and workers, as well as other development partners such as CPD. You may aware that Friedrich-Ebert-Stiftung, or FES, is the oldest political foundation in Germany with a rich tradition in social democracy dating back to its foundation in 1925. The work of our political foundation focuses on core ideas and values of social democracy, freedom, justice, and solidarity. I myself am the resident representative only for a few months now, since April, and I would like to use that also as an opportunity now to say thank you to Dr. Moazem for conceptualizing the important issue to be researched and presented to the audience today. Also, my thanks goes to CPD, our long-time and trusted partner. So we are really thankful for organizing this event today. It is our great honor that Mr. Mohammed Mujibul Haq, MP, Chairman of the Parliamentary Standing Committee of the Ministry of Labour and Employment of the Bangladesh National Parliament, has kindly consented to be the chief guest of today's dialogue. We are thankful to Mr. K.M. Abdul Salam, Secretary and Minister of the Ministry of Labour and Employment of the Government of Bangladesh, for being the special guest at the dialogue. Along with them, we have also many excellent people and experts on the sector with us.
And we trust our respected chair, Mr. Said Mansour Elahi, member of the CPD Board of Trustees, former advisor to the caretaker government and chairman Apex Group, will facilitate the session to make it more interactive and hopefully also insightful. We are looking forward to this, and I'm very thankful to all of you also for attending. Thank you very much. Thank you. Thank you, Mr. Felix Polwitz. May I request Dr. Khundokar Ghulam Muazzam to present his keynote paper. Thank you, sir. I'm sharing my screen. I hope all of you are actually observing it. Though the presentation slides in English, but I will make the presentation in Bangla. I hope that you will cooperate with me. আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে অ্যাকর্ড অ্যালায়েন্স পরবর্তী সময়কালে শিল্প খাতের তৈরি পোশাক খাতের মূলত শিল্প খাতের নিরাপত্তা পরিস্থিতি। আমরা কি প্রাতিষ্ঠানিকীকরণ কি আমাদের এখানে শ্রোত হয়ে যাচ্ছে? আমরা এই বিষয়টিকে এখানে আলোকপাত করতে চাই। এবং আমার এই টিমে আমার সঙ্গে কাজ করেছেন মিস্টার সালেহ মুস্তাফা, তাকেও ধন্যবাদ। আমরা মূলত কয়েকটি জায়গায় আলো করতে চাই কেন এই বিষয়টি হঠাৎ করে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আজকে আপনারা সেজান জুসের কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা দেখছেন, কিন্তু আমরা বেশ কিছুকাল থেকে আসলে অবজার্ভ করছিলাম যে শিল্প খাতে নতুন করে আবার দুর্ঘটনা বাড়তে শুরু করেছে, আমাদের একটা অনুমান হচ্ছিল, এবং সেই প্রেক্ষাপটে এই কনসেপ্টটি নিয়ে আমরা এফএস এর সঙ্গে কাজ করি। তো সেটি নিয়ে প্রথমে কিছুটা বলবো, এবং তারপরে কি কি ধরনের সেফটি মেজার এই অ্যাকর্ড অ্যালায়েন্স 2018 সাল পর্যন্ত যখন ছিল তার পরবর্তী সময়কালে কি কি ধরনের মেজার নেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। এবং সেই আলোচনার মধ্যে আমরা কিছুটা আগের সময়ের সাথে তুলনাও করব যে পরিস্থিতির পরিবর্তনগুলো, এবং পরবর্তীকালে প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো এই মুহূর্তে চলছে আরসিসির মাধ্যমে, আরএসসির মাধ্যমে, নিরাপন এবং ডাইফের মাধ্যমে, সেগুলোর একটা বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরবো এবং সেটির ভিত্তিতে কিছু সাজেশন আপনাদের কাছে নিয়ে আসতে চাই। আমরা আসলে সকলেই জানি যে 2013 থেকে 18 সময়কালে ন্যাশনাল ট্রাইপার্টাইট প্ল্যান অফ অ্যাকশন মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্টের অধীনে একটা ব্যাপক কাজ হয়েছে তৈরি পোশাক খাতের সংস্কারের ক্ষেত্রে, এবং সেটা সকলেই দেশে এবং বিদেশে সেটার একটা প্রশংসা আমরা শুনেছি। মূলত এই কাজগুলো করবার ক্ষেত্রে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স ন্যাশনাল ট্রাইপার্টাইট কমিটি এনটিসির অধীনে কাজ করেছে এবং সেখান থেকে আমরা ভালো ফল দেখতে পেয়েছি। এবং 2018 সালে এগুলো চলে যাবার পরে তারপরে পোস্ট অ্যাকর্ড অ্যালায়েন্স সময়কালে যারা এসছেন তাদের ভিতরে মূলত 4টি উদ্যোগকে আমরা এখানে পরিষ্কার করতে পারি। একটি হলো রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল, যেটা 2017 সালে শুরু হয়েছিল, ট্রানজিশন অ্যাকর্ড, আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল এবং নিরাপন। এই 4টি উদ্যোগ কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আমাদের দেখবার বিষয় হচ্ছে যে এই প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো আসলে কতটা আমাদের দেশীয় নিয়ম কানুন মেনে তারা আসলে কাজ করছে সেটি আমরা আসলে দেখতে চাই। এবং যেটি একটু আগে বলছিলাম যে কর্মনিরাপত্তা নিয়ে আমাদের অবজারভেশনটি এরকম ছিল যে ইদানিং বিভিন্ন অ্যাক্সিডেন্ট বাড়ছে, এবং সেটি আমরা তথ্য উপাত্তের মধ্যে দেখছিলাম। আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে তথ্য সংগ্রহ করে দেখেছি যে 2020 সালেই প্রায় 5800-র মতো ঘটনা হয়েছে, তার মধ্যে 222টি ঘটনায় গার্মেন্টস খাত কেন্দ্রিক, এবং তার ভিতরে 66% প্রায় 170টি এটা রপ্তানিমুখী খাতের সঙ্গে জড়িত। বিভিন্ন পর্যায়ের হয়তো ঘটনা এগুলো, সব যে পত্রিকায় এসছে তাও হয়তো না, কিন্তু দেখছি যে সেটা ঘটেছে। এবং এই সময়কালে বিলসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে দুর্ঘটনায় আহত সংখ্যা বাড়ছে, 19 সালে 20 সালের তুলনায় 20 সালে বেড়েছে। ফলে এক ধরনের পরিবেশের ক্ষেত্রে রিগ্রেশন বা অবনমন হচ্ছে কিনা এটি নিয়ে কিন্তু প্রশ্নটি, অথবা ঘুরিয়ে বললে এই সময়কালে এই অবনমন ঠেকানোর জন্য যে দায়িত্ব প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো তারা আসলে ঠিকমতো কতটা দায়িত্ব পালন করেছে সেটিও আসলে এই জায়গাটিতে দেখবার বিষয় থাকে। এবং সে প্রেক্ষিতেই আমরা এই স্টাডিটি নিয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো আমরা বিশ্লেষণ করেছি। মূলত দেখতে চেয়েছি যে ওয়ার্কপ্লেস সেফটির সাথে কি ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর ক্ষেত্রে কি ধরনের ক্যাপাসিটি কি ধরনের ইমপ্রুভ করেছে, স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় কি ধরনের কাজ হয়েছে এবং কি ধরনের সাজেশন আসছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা এই পুরো জিনিসটিকে আলোচনা করতে চেয়েছি প্রাতিষ্ঠানিকীকরণের জায়গা থেকে। আমাদের কাছে মনে হয়েছে যে বিভিন্ন ধরনের উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়,
কিন্তু এই উদ্যোগগুলো তখনই কার্যকর হবে যখন এটা প্রাতিষ্ঠানিকের করণের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ ব্যক্তি পর্যায়ে বা দলগত পর্যায় থেকে প্রতিষ্ঠান পর্যায়ে গিয়ে যখন এটা চর্চার মধ্যে যাবে, তখনই বলা যাবে যে হ্যাঁ এটা আসলে লং লাস্টিং হবে। আমাদের কাছে মনে হয় যে সেই প্রক্রিয়াটি আমরা কিন্তু 2013 পরবর্তী সালে শুরু করেছিলাম। কিন্তু 2018 সালে যখন অ্যাকর্ড অ্যালায়েন্সের কার্যক্রম কিছুটা তড়িঘড়ি করে শেষ হয়ে গেল, তখন কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে এটি কি আবার বন্ধ হয়ে যাচ্ছে কিনা প্রাতিষ্ঠানিক পর্যায়টি। সেটি আমরা এখানে দেখতে চেয়েছি যে প্রথমত হলো ইনটিউটিভ, যেটা হলো অনুভব বা উপলব্ধির বিষয়, তারপরে এটা ব্যাখ্যার বিষয় যেটাকে ইন্টারপ্রেটিং বলছি, তারপর এটাকে সুসংহতকরণের বিষয় অর্থাৎ যেটিকে ইন্টিগ্রেটিং বলছি, এবং ফাইনালি যেটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গিয়ে যেটাকে বলে প্রাতিষ্ঠানিকীকরণ। এই 4টি ফেজ কিন্তু উতরানোর কথা। আমাদের কাছে মনে হয়েছে যে 3য় ধাপ পর্যন্ত আমরা উতরে এসেছি গার্মেন্টস খাতে, 4র্থ ধাপে এসে পুরোটা ঢুকতে পারিনি। সেই জায়গাটি কিন্তু আমাদের বুঝবার বিষয় আছে যে কেন ঢুকতে পারছি না, এবং এটি করবার জন্য আমাদের যতটা সহজ মনে করেছিলাম ততটাই কঠিন হয়েছে। তথ্য উপাত্ত কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না। আমরা আগের তথ্য উপাত্ত যতটা ভালোভাবে পাচ্ছি, 2018 পরবর্তী সময়কালে তথ্য উপাত্ত কিন্তু ততটা সহজলভ্য না, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু একদিক থেকে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটিকেও কিন্তু বলে, বুঝায় যে সেই জায়গাটি কতটা নিশ্চিত করা যাচ্ছে। তবে আমরা খুবই ধন্যবাদ জানাই, আমরা যাদের সঙ্গে আলাপ করতে চেয়েছি তারাই সময় দিয়েছে। এমনকি গতকাল পর্যন্ত রাত 8টা-9টা পর্যন্ত আমাকে বিভিন্ন কল রিসিভ করতে হয়েছে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়েছে, এমনকি রাত 1টা পর্যন্ত আমার কাছে তথ্য এসছে। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি ডাইফের অফিসিয়ালসদেরকে, আরসিসির অফিসিয়ালসদেরকে, আরএসসির অফিসিয়ালসদেরকে, নিরাপনের অফিসিয়ালসদেরকে। তারা আমাদেরকে সময় দিয়েছেন, আর আরএসসির সিও সময় দিয়েছেন, নিরাপনের চিফ সেফটি অফিসার সময় দিয়েছেন, আরএসসির বোর্ডের 4 জন সদস্যের সাথে আমাদের কথা হয়েছে, এবং আইএলওর সিনিয়র অ্যাডভাইজার জনাব জর্জ পালার আজকের বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন তিনিও সময় দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরে আমরা শিল্প খাতের উদ্যোক্তা হিসেবে বিকেএমই এর নেতৃবৃন্দ, এখানে হাতেম ভাই জয়েন করবেন, তিনি তার সাথে কথা বলেছি, ট্রেড ইউনিয়ন লিডারদের সাথে কথা বলেছি। সুতরাং আমরা তথ্য উপাত্তের দিক থেকে পরবর্তীতে আমরা সহযোগিতা পেয়েছি, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে বিষয়টি একটু সংক্ষেপে বলতে চাই যে অ্যাকর্ড অ্যালায়েন্স পরবর্তী সময়কালটি বুঝিয়েছি আমরা মে 2018 থেকে এপ্রিল 2021 পর্যন্ত সময়কালটি, এই 3 বছর সময়কাল। এই সময়কালে আসলে কি ধরনের দুর্ঘটনা হয়েছে আমরা এটা তো পত্রিকাগুলোকে আমরা স্ক্যান করেছি, 6টি পত্রিকা, এবং সেখান থেকে 46টি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার ঘটনা আমরা স্ক্যান করে পেয়েছি। কিন্তু আপনারা দেখেছেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সে তার থেকে বেশি ঘটনা হয়েছে যেগুলো তাদের রিপোর্টে ছিল, হয়তো পত্রিকাতে আসেনি। সুতরাং সেগুলোর ভিত্তিতে আমরা এই বিশ্লেষণটি করে নাম সহ যেগুলো পেয়েছিলাম, সেখানে যেটি দেখতে পাচ্ছি আপনারা নিচে টেবিলে লালগুলোতে দেখতে পাচ্ছেন যে ঘটনাগুলো কিন্তু উত্তরোত্তর বাড়ছে। প্রথমে ছিল 16টি, পরে 26টি, এবং পরে আবার 16টি হয়েছে। এই যে ঘটনা বাড়াটি প্রায় 10 থেকে 20টি হয়ে যাওয়া, 100% বাড়া, পরে কিছুটা 21 সালে কমেছে, সেটি হয়তো আমার ধারণা যে কোভিড পরবর্তী সময়, কোভিডকালীন সময়কালে যেহেতু কারখানার ভিতরে এক ধরনের স্রোত গতিতে কাজ হওয়া, বন্ধ থাকা, এজন্য হয়তো দুর্ঘটনা কিছু কম হয়েছে। কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ জনিত ঘটনা এবং ইলেকট্রিসিটি শর্ট সার্কিট জনিত ঘটনা, এই দুটো কিন্তু এখানে ডমিনেট করছে। এবং যেটি দেখতে পাচ্ছি যে সমস্ত কারখানাগুলোতে ঘটনাগুলো হচ্ছে তারা কিন্তু বিজিএমএ বিকেএমএ এর সদস্য, এবং তারা কিন্তু একসময় অ্যাকর্ড অ্যালায়েন্স ন্যাশনাল ইনিশিয়েটিভের অধীনে তারা কিন্তু মনিটরিং এ ছিল। আমরা এই তথ্যগুলো আবার পরে বিশ্লেষণ করেছি, এবং আমরা যেটি দেখছি যে এই কারখানাগুলো যেগুলো পেয়েছি আমরা, যাদের তথ্য মিলিয়ে এমআইবির যে ডাটাবেস আছে তার সাথে মিলিয়ে দেখছি, মূলত কারখানার বেশি ঘটনা ঘটছে মাঝারি আকারের কারখানাগুলোতে। আপনারা এটা ব্যাখ্যা করতে পারেন কি জন্য মাঝারি আকারের কারখানাগুলোতে হচ্ছে। আমার ধারণা আমরা বেশ কিছু কারখানার তথ্য পাইনি এমআইবি ডাটাবেসে, অর্থাৎ নন লিস্টেড ফ্যাক্টরিতেও কিন্তু প্রচুর ঘটনা ঘটছে। সেটির জন্যই আমরা এখানে বলতে পারছি না যে শুধু মাঝারি কারখানায় ঘটছে। আমার ধারণা যে ছোট কারখানাতেও প্রচুর ঘটনা ঘটছে, যেখানে আমরা 46টির মধ্যে মাত্র 28টি ডাটা আমরা এমআইবি ডাটাবেসে পেয়েছি। তার মানে হচ্ছে যে অন্য কারখানাগুলো আসলে লিস্টেড না, সেখানে কিন্তু তারা রপ্তানির সাথে জড়িত, সেখানেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে
বলে আমরা দেখতে পাচ্ছি। এবং সেগুলোকে যদি আমরা এখানে দেখি তাহলে অ্যাকর্ড অ্যালায়েন্স লেড যে ফ্যাক্টরি তাদের নামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কারখানাগুলোতে, এই যে নিচের টেবিলটিতে দেখতে পাচ্ছেন, যারা কিন্তু এই ইন্সপেকশন প্রসেসের ভিতরে ছিল। প্রশ্নটি হচ্ছে যে যেভাবে আমাদের এখানে মনিটরিং হয়েছে তাতে তো এই ধরনের ইন্সপেক্টেড ফ্যাক্টরিগুলোতে দুর্ঘটনা হওয়ার কথা ছিল না। আমরা তো মনে করি যে কারখানাগুলো তো এখন যে মানদণ্ডে আছে তারা যদি ওই মানদণ্ডে পরিচালিত হয় তাহলে এই সমস্ত দুর্ঘটনাগুলো এড়াতে পারতেন তারা, সেই জায়গাটি আমরা এখানে বলছি। এবং দ্বিতীয় যে জিনিসটি বলছি যে সেফটি কমিটি এই কারখানাগুলোতে প্রায় 93% কারখানাতেই আমরা সেফটি কমিটি রয়েছে দেখছি। তো সেফটি কমিটির যে দায়িত্ব থাকে যে নিয়মিত এগুলোকে রিপোর্ট করা, কোনো জায়গায় কোনো অভিযোগ থাকলে কারখানার ভিতরে সেটির একটা দায়িত্ব তাদের রয়েছে, সেটি তারা করছেন কিনা এবং সেই রেসপন্সিবিলিটির জায়গাটিতে আসলে ঠিক মতো কাজ হচ্ছে কিনা সেটিও কিন্তু এখানে প্রশ্নের জায়গা। ফলে আমরা প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো, একটা হলো কারখানার ভিতরে সেফটি কমিটি বা উদ্যোক্তা, এবং এর বাইরে যারা এগুলো দেখভাল করার জায়গা, ডাইফে বলি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বলি, এমনকি যেটি আরসিসি, আরএসসি যারা এখন নতুন করে নিরাপন যারা কাজ করছেন তারা আসলে ঠিক মতো কাজ করছেন কিনা সেই জায়গাটিকে আমরা বলেছিলাম। আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলার পর্যায়ে উনি একটা আমাদেরকে অভিযোগ করেছিলেন, আপনারা কি এমন বেশি ঘটনা দেখলেন যে হঠাৎ করে মনে হচ্ছে যে কারখানায় ঘটনা বেড়ে গেছে? আমার কাছে মনে হচ্ছে এটি একটি বিশ্লেষণের জায়গা, ভালো পয়েন্ট উনি তুলেছেন। এজন্য আমরা আগের 3 বছরের ঘটনার সাথে পরের 3 বছরের ঘটনাটা বিশ্লেষণ করেছি, অর্থাৎ 15 থেকে 18 এবং 18 থেকে 21 এই 3 বছর ভাগ করে দেখেছি। ঠিকই বলেছেন উনি, ঘটনা আসলে বাড়েনি, ঘটনা মোটামুটি কাছাকাছি আছে। আগে ছিল 45টি এবং এখন হয়েছে 46টি, কিন্তু যেটি হয়েছে ঘটনার মাত্রা চেঞ্জ হয়েছে। আপনি এই টেবিলটাতে দেখতে পাবেন আগের সময়কালে বিদ্যুৎ জনিত অর্থাৎ অগ্নিকাণ্ড জনিত ঘটনা সর্বাধিক ছিল, সেই ঘটনাগুলো কিন্তু এখন অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ জনিত ঘটনাতে কিন্তু বিস্তৃত হচ্ছে, এবং তার সাথে আরো দেখেন স্ট্রাকচারাল ঘটনা এর মধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেটি বলবার বিষয় যে ঘটনার মাত্রা এবং প্রকৃতিতে পরিবর্তন আসছে, যেটা কিনা আসলে কারখানা সেফটি পয়েন্ট থেকে দেখভাল করবার বিষয়, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বয়লার এবং এক্সপ্লোশন, গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশনের মতো ঘটনাগুলো কিন্তু এই সময়কালে আসছে, যেটি আসলে দেখভাল করবার একটা বিষয় রয়েছে, যেটি আমরা এখানে দেখেছি। এবং একই সাথে আগে যেমন আমরা দেখেছি যে এই সময়কালে যেমন মাঝারি সাইজের কারখানাতে বেশি ঘটনা ঘটছে, আগে আমরা মাঝারি এবং বড় আকারের কারখানাতে এই দুর্ঘটনাগুলো বেশি হতে দেখেছি। সার্বিকভাবে আমি যদি এই দুর্ঘটনার পরিস্থিতিটিকে যদি সামনে আনি তাহলে এরকম দেখতে পাচ্ছি যে কারখানাগুলোতে ইলেকট্রিক্যাল, ফায়ার এবং স্ট্রাকচারাল দুর্ঘটনাগুলো আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে। মাঝারি আকারের কারখানায় দুর্ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং নন রিপোর্টেড কারখানাগুলোতেও দুর্ঘটনা বাড়ছে, এবং অ্যাকর্ড অ্যালায়েন্সের যে কারখানাগুলোতে সেখানেও কিন্তু এই ঘটনাগুলো রয়েছে, এবং সেফটি কমিটি যেখানে রয়েছে সেখানেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এমনকি কোনো কোনো কারখানায় মাল্টিপল ইনসিডেন্টসও হচ্ছে, এবং নতুন ধরনের সমস্যাগুলো কিন্তু আগিয়ে আসছে, ফায়ার, বয়লার এক্সপ্লোশনের মতো ঘটনাগুলো আসছে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো আরো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বা তাদের আরো দক্ষ করবার প্রয়োজন রয়েছে। আমরা মনে করছি না যে হ্যাঁ খুব বড় রকমের একটা পরিবর্তন হয়ে গেছে, তা না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে শক্তিশালী করার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আমরা পুরো বিষয়টা কি দেখছি। ফলে সেই জায়গাটির মাধ্যমে যদি সেফটি মেজার্স গুলো যদি দেখি এই সময়কালে নেওয়া হয়েছিল, তাহলে আপনারা সকলেই জানেন যে 2018 পর্যন্ত কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। অ্যাকর্ডের কারখানাগুলোর ভিতরে আমরা প্রায় ফায়ার ইলেকট্রিক্যালের নিচের বাঁদিকের টেবিলটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 96% পর্যন্ত ফায়ার ইলেকট্রিক্যালের কাজ শেষ হয়ে গিয়েছিল, যদিও স্ট্রাকচারালের কাজ 30% বাকি ছিল। অ্যালায়েন্সের কারখানার কাজগুলো প্রায় 92-93% 18 সালেই শেষ হয়ে গিয়েছিল। অ্যালায়েন্স যেহেতু ন্যাশনাল ইনিশিয়েটিভের কারখানাগুলোর কাজ আরসিসি যেহেতু একটু পরে শুরু করেছে 2017 সালে, সুতরাং তারা সেই সময়ের ভিতরে ক্যাপ গুলো করতে পেরেছিল, যেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা ক্যাপ করতে পেরেছে। তবে 1549টি কারখানার মধ্যে 809টি এখন সক্রিয় রয়েছে, যেটি আমরা এখানে দেখছি। ফলে আমরা যদি এখান থেকে একটা মেসেজ নিতে চাই তাহলে একটি বড় জায়গা ছিল অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাবার পরে যে কারখানাগুলোর কাজ বাকি ছিল সেই কাজগুলো শেষ করাটাই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গার্মেন্টস খাতের জন্য, সেটা আমরা এখান থেকে বলতে চাই।
এবং দ্বিতীয় যেটি বলতে চাই সেটি হলো যে আমরা যদি অ্যাকর্ড অ্যালায়েন্স পরবর্তী সময়কালের কাজের অগ্রগতি একটু যদি বলি, তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অ্যাকর্ড পরবর্তী সময়কালে কাজ কিছুটা শ্লথ হয়ে গেছে। অ্যাকর্ড লেড ফ্যাক্টরি গুলোতে যদিও 100% ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ হয়ে গেছে, 2% ক্ষেত্রে ফায়ার ইনসিডেন্সের সমস্যা রয়েছে, ফায়ার সমস্যা, 8% স্ট্রাকচারাল সমস্যা রয়েছে, তারপরেও আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ আছে। ন্যাশনাল ইনিশিয়েটিভের ক্ষেত্রে আস্তে আস্তে হলেও একটি অগ্রগতি হয়েছে। 58% ফায়ার সমস্যা, 57% ইলেকট্রিক্যাল সমস্যা, 43% স্ট্রাকচারাল সমস্যা গিয়েছে। তারপরেও বলবো যে 4 বছর হিসেবে তাদের আরো বেশি আগানো উচিত ছিল। আরএসসি কাজ শুরু করেছে গত বছর থেকে, আমি বলবো যে স্বল্প সময়ের ভিতরে তারা ভালোই কাজ করেছে। এই সময়কাল ইন্সপেকশন গুলো তারা বেশ এগিয়ে নিতে পেরেছে, সেটি আমরা তাদের এমডির সাথে কাজ করেও বুঝেছি। নিরাপনের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে যে তারা তাদের যে সমস্ত ক্যাপ এন্ডেড যে ফ্যাক্টরি গুলো সেগুলো নিয়ে তারা কাজ করছে এবং তাদের সাথে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং তারা একটি নতুন মডেলে কাজ করছে, রিস্ক বেসড অ্যাপ্রোচ সেফটি মনিটরিং, যেটাতে তারা ম্যানেজমেন্টের ম্যানেজারদেরকে তারা ট্রেনিং দিচ্ছে, ওয়ার্কারদেরকে তারা প্রশিক্ষিত করছে, তার মাধ্যমে তারা এই কাজটি করছে। কিছুটা ভিন্ন মডেল, আরএসসি থেকে কিছুটা ভিন্ন মডেলে নিরাপন কাজ করছে, সেই জায়গাটি নিয়ে আমরা পরবর্তীতে কিছুটা আলাপ করব। ফলে সামগ্রিকভাবে যদি আমি বলি তাহলে বলবো যে উদ্যোগগুলো আপনি ভেঙে ভেঙে চিন্তা করলে মনে হবে যে এগুচ্ছে তো, কিন্তু আমি যদি বলি যে 1 + 2 + 3 = 6 হচ্ছে কিনা, তা হচ্ছে না। এবং এটি বলার কারণ হলো এর বাইরেও কিন্তু একটা বড় সংখ্যক কারখানা রয়ে গেছে এবং আমরা তথ্য উপাত্তে দেখেছি সম্ভবত প্রায় 20% উপরে কারখানা কাজ করছে যারা এই মুহূর্তে কোনো ইন্সপেকশনের ভিতরে নেই। এবং আমাদের তথ্যে বলছে প্রায় 22.5% কারখানা হয়তো থাকবে যারা লিস্টেড নয়, এমনকি তারা মেম্বার নয়, কিন্তু তারা রপ্তানির সাথে জড়িত। এরকম ছোট বড় সাবকন্ট্রাক্টিং প্রায় 22.5% কারখানা থাকতে পারে, যেগুলো কিন্তু হয়তো বন্ধও রয়েছে, যেগুলো কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক মনোযোগের ভিতরে এই মুহূর্তে নেই। সুতরাং আমি ভেঙে ভেঙে বলার চেয়ে আমি সামগ্রিকতার বিচারে যদি বলি, এই জায়গাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা কিন্তু যোগফল মেলাতে পারছি না। সেই যোগফল মেলানোর দায়িত্বটা কিন্তু মিনিস্ট্রি অফ লেবারের এবং আরো ডাইরেক্টলি বললে ডাইফের এই দায়িত্বটি পড়বে যে যোগফল কিভাবে আমরা মেলাবো সামনের দিনে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি যদি বলি যে আমি যদি আলাদা আলাদা করে প্রাতিষ্ঠানিক কিছু উদ্যোগের সীমাবদ্ধতার জায়গা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে আরসিসি শুধু ন্যাশনাল ইনিশিয়েটিভ কারখানাগুলো নিয়ে কাজ করছে না, আরসিসি কে কাজ করতে হচ্ছে অন্য বিভিন্ন টাইপের কারখানা নিয়ে। অ্যাকর্ড হ্যান্ডেড ওভার কারখানা, অ্যাকর্ড টার্মিনেটেড কারখানা, অ্যালায়েন্স রেমিডিয়েটেড কারখানা, অ্যালায়েন্স সাসপেন্ডেড কারখানা, বিভিন্ন টাইপের কারখানা। ফলে এবং আরো শুনছি যে অ্যাকর্ড থেকে আরসিসি থেকে অনেকে বেরিয়ে আবার অ্যাকর্ডেও চলে যাচ্ছে। ফলে আরসিসির ভিতরে একরকমের ইনক্লুশন আবার এক্সক্লুশন এরকম এক ধরনের চলছে। আমরা মনে করি যে এই জায়গাটির ক্ষেত্রে একটা বড় একটা অবস্থান দরকার ডাইফের, কিভাবে সকল কারখানাকে যে কোনো উদ্যোগের ভিতরে নিয়ে আসতে হবে, আমরা এটি মনে করি। এবং সেটির ক্ষেত্রে প্রাথমিকভাবে এটি আরসিসি হয়তো ফোকাস হতে পারে, কিন্তু কোনো কারখানা যাতে কোনো ইন্সপেকশন অথরিটির বাইরে কোনোভাবে না থাকতে পারে বা ডাইফের বাইরে না থাকতে পারে, সেই জায়গাটিকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি, যেটি এখানে আইজি মহোদয় রয়েছেন, তিনি হয়তো বিবেচনা নেবেন বা বক্তব্য বলবেন। এই জায়গাটি থেকে আরসিসির যে উদ্যোগ দেখছি, সেখানে আমাদের কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে অপারেশনাল চ্যালেঞ্জ গুলো আমরা আরসিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটির ক্ষেত্রে আমরা অনেকগুলো কারখানা দেখতে পাচ্ছি যে অগ্রগতি ভালো, 70% উপরে তাদের কাজের অগ্রগতি হয়েছে, কিন্তু তার বাইরেও কিন্তু প্রচুর কারখানা খুব অল্প মেয়াদে অগ্রগতি হয়েছে। দেখুন 10%-এর নিচে কারখানা রয়েছে যেগুলোর অগ্রগতি এরকম প্রায় 200-র উপরে কারখানা রয়েছে। সুতরাং এই কারখানাগুলোকে কিভাবে অগ্রগতিতে নিয়ে আসা যায় সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এক্ষেত্রে আমরা আরসিসির সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তাদের অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে তাদের কাজ করতে হয়, এবং তার ভিতরে একটি হলো যে যেটি হচ্ছে যে বায়ারদের প্রেসার না থাকার কারণে অনেক সময় আরসিসি ফ্যাক্টরি গুলো যথাযথ মনোযোগ দেন না, এটি একটা তাদের জন্য চ্যালেঞ্জ। আবার অনেক ফ্যাক্টরি শেয়ার্ড বিল্ডিং এ রয়েছে, সেটি তাদের জন্য একটি চ্যালেঞ্জ। অথবা লো কস্ট ফাইন্যান্স তাদের জন্য থাকা দরকার, যেটি দিয়ে তারা রেমিডিয়েশনের কাজগুলো করবেন, সেটি তারা অনেক সময় পান না, সেটি একটি তাদের জন্য চ্যালেঞ্জ। অথবা আরসিসি নিজের কাজ করার জন্য ফান্ডিং দরকার, সেটিও কিন্তু তাদের হাতে পর্যাপ্ত নেই, যেটি তারা বলছেন।
সেটি আমরা একটু পরে আবারও বলছি, এবং কি নতুন ফ্যাক্টরি ইন্সপেক্ট করতে হলে যে অ্যাসেসমেন্ট, সেটির জন্য বেশ বড় একটি টাকা দরকার হয় এই অ্যাসেসমেন্টের জন্য, সেটিও তারা পর্যাপ্তভাবে করতে পারেন না। আবার আইটি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করা দরকার, তাদের আরসিসির ওয়েবসাইট ইমপ্রুভ করা দরকার, সুতরাং সেই জায়গাটি কিন্তু দেখবার প্রয়োজন রয়েছে। এবং একই সাথে তারা বলছেন যে তাদের স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি রয়েছে, সেই জায়গাটি তারা বলছেন। এমনকি অনেক সময় আরসিসি তাদের রিপোর্ট পাবলিশ করবার ক্ষেত্রে চাপ অনুভব করেন বাইরের থেকে, এই কারণে তাদের কিন্তু ট্রান্সপারেন্সির একটি ঘাটতি আছে বলে মনে হয়। তাদের একটি ডাটা ডিসক্লোজার পলিসি থাকা দরকার বলে আমরা মনে করি। এবং এক্ষেত্রে আমরা মনে করি যে শেয়ার্ড বিল্ডিং গুলোর মালিকদের কোঅপারেশন দরকার, এবং এগুলো কোঅপারেশন না হওয়ার জন্য প্রয়োজন বোধে তাদের সাথে অ্যাওয়ারনেস বিল্ডিং এর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এবং একই সাথে আমরা মনে করি যে এই নন ব্র্যান্ডেড ফ্যাক্টরি হওয়ার জন্য আরসিসি ফ্যাক্টরিগুলো অনেক সময় ব্যাংক থেকে ঋণ পান না, সেই জায়গাটিও আমার মনে হয় যে সরকারের দিক থেকে কিভাবে সহযোগিতা করা যায় সেটি দেখার দরকার আছে। আবার এসকেলেশন প্রোটোকল ইনফোর্স করাটাও তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা তারা বলছেন। আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকার কারণেও কিন্তু অনেক সময় তারা প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন না, এবং ফাইন যেগুলো করেন সেগুলো অল্প, ফলে সেগুলো নিয়েও আসলে দেখা যায় যে ফ্যাক্টরিগুলো এগুলো তারা কাজ করে যান, সেটি একটি তাদের জন্য সমস্যা। সেই জায়গা থেকে আরএসসির যদি আমি অপারেশনাল বা ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জের জায়গাটি যদি কিছুটা অ্যাড্রেস করতে চাই, তাহলে যেটি আমাদের কাছে মনে হয়েছে, আরএসসি মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে অ্যাক্রিডিটেড হয়েছে একটি বেসরকারি উদ্যোগ হিসেবে, দেশি বিদেশি উদ্যোগ হিসেবে। সন্ধি লিমিটেড, ব্র্যান্ডস গুলো, ইন্ডাস্ট্রি অল, ইউনি গ্লোবাল, তারা এখানে রয়েছেন, এবং তার বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে যেখানে 18 জন প্রতিনিধি রয়েছেন, এবং তারা মূলত ওয়ার্কপ্লেস সেফটির জন্য তারা কাজ করবে। আমাদের আসলে মনে হয়েছে যেহেতু ওয়ার্কপ্লেস সেফটি, সাস্টেনেবল ওয়ার্কপ্লেস সেফটি প্রোগ্রাম নিয়ে তারা কাজ করতে চান, সুতরাং এই সেফটির বিষয়টির দায় দায়িত্ব কিন্তু মিনিস্ট্রি অফ লেবার দেখে থাকে। সুতরাং সেদিক থেকে লিগ্যাল জায়গা থেকে আরএসসি কিভাবে মোলের সঙ্গে, মিনিস্ট্রি অফ লেবারের সঙ্গে যুক্ত হবে, এই বিষয়টি কিন্তু ভাবার প্রয়োজন রয়েছে। আমরা মনে করি যে আরএসসি কে এক ধরনের লিগ্যাল রিলেশনশিপে মিনিস্ট্রি অফ লেবার অথবা ডাইফের সঙ্গে কিন্তু আসতে হবে। এদিক থেকে ভালো উদ্যোগ যেটি নেওয়া হচ্ছে আরএসসির পক্ষ থেকে, তারা একটি কোঅর্ডিনেশন কাউন্সিল করছেন গভর্নমেন্টের, যেটা অনেকটা হাই পাওয়ার্ড কমিটি হবে, যেখানে মিনিস্ট্রি অফ লেবার, ফরেন মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি, কমার্সের প্রতিনিধি থাকবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই কমিটিটি ন্যাশনাল ট্রাইপার্টাইট কমিটির সমতুল্য হবে না, বা সমতুল্য না, এটা আসলে উপরে থাকবে। কিন্তু ন্যাশনাল ট্রাইপার্টাইট কমিটি যে ধরনের অথরিটি নিয়ে কাজ করত, সেই কমিটির পাওয়ারটি হয়তো এই জিসিসি তে থাকবেন, এটা অনেকটা অ্যাডভাইজারি অথবা পলিসি লেভেলে কাজ করবে। কিন্তু ফাংশনাল লেভেলে কাজ করার জন্য এনটিসি এর ধরনের একটি রিলেশনশিপ ডাইফের সঙ্গে দরকার রয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে আরএসসি কে তারা বলছেন যে তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, প্রোটোকল এগুলো তারা ফলো করছেন, কিন্তু আমরা একই সাথে এটাও দেখছি যে তারা কিছু জায়গায় প্রোটোকলের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছেন। আমাদের কাছে শুনে কিছুটা ইতিবাচক মনে হচ্ছে, তারা একটা প্রবলেম সলভিং মেকানিজমে কাজ করতে চান, ইনস্টেড অফ অ্যাকচুয়ালি শাটডাউন মেথড, যেটা অনেক সময় কাজের ক্ষেত্রে ব্যাঘাত হয়। তো আমরা দেখতে চাচ্ছি যে সেটি আসলে কাজ করে কিনা। চিফ সেফটি অফিসার তাদের এখানে নেই, সেটি একটি চ্যালেঞ্জ তাদের জন্য। একই সাথে নতুন ইন্সপেকশন করবার ক্ষেত্রে তারা বয়লার সেফটি গুলোকে ইনক্লুড করেছেন, সেটি ভালো দিক, কিন্তু এ ধরনের উদ্যোগগুলো নিলে অবশ্যই বয়লার অথরিটির সঙ্গে তাদের লিগ্যাল একটা রিলেশনশিপ থাকার প্রয়োজন রয়েছে। আমরা যেটি দেখছি যে এসকালেশন প্রোটোকল তারা যেভাবে ফলো করেন, তাতে আসলে ওয়ার্কপ্লেস সেফটি পুরোপুরি নিশ্চিত করাটি কষ্টকর, কারণ তারা হয়তো কাজ বন্ধ করে দেবেন তাদের সাথে, কিন্তু ওই কারখানাটি কিন্তু দেখা যাবে আরএসসির বাইরে গিয়েও কাজ করতে পারে। সুতরাং সেইটি নিশ্চিত করবার জন্য ডাইফের সঙ্গে তাদের একটা রিলেশনশিপ ইনশিওর করাটি কিন্তু খুব প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আবার বড় ধরনের দুর্বলতার বিষয়গুলো আসলে নজরদারির ভিতরে নেওয়া আরএসসির, সেটি প্রয়োজন রয়েছে ডাইফের সহযোগিতায়, যেটি আমরা মনে করি। আরএসসি ডেটা এগুলো ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির জায়গাতে আরএসসি ডেটা এগুলো ডিসক্লোজার হওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি গত 2-3 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি আরএসসির ওয়েবসাইট সক্রিয় বা বেশ আরো কিছু ডাটা যুক্ত হয়েছে। মূলত সেগুলো একর সময়কালের ডাটা বেশি, তবে কিছু কিছু ক্ষেত্রে আরএসসির ইন্সপেকশনের তথ্য সেখানে রয়েছে। তবে একটি জিনিস আমরা মনে করি যে আমাদের উদ্যোক্তাদের বা এখানকার মেম্বারদের সকলের সমভাবে সহযোগিতা দরকার এই ট্রান্সপারেন্সি প্রসেসে সহযোগিতা করার,
যাতে আগের মতো যাতে সমভাবে এটা ট্রান্সপারেন্সি ইনশিওরড হয় সেটি যাতে এখানে নিশ্চিত করা যায় এবং আরএসসি যাতে ফ্রি ফ্রম ইনফ্লুয়েন্স কাজ করতে পারে ইন্টারনাল এবং এক্সটার্নাল এবং নিউট্রাল অবস্থান থেকে তারা যাতে ট্রান্সপারেন্সি বজায় রেখে কাজ করতে পারে সেটিও কিন্তু এখানে একটি বড়, কেননা আমরা অনেক স্টেক হোল্ডারের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে তাদের এই জায়গাতে তারা অনেক সময় স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটিতে কোন দুর্বলতা থাকতে পারে আরএসসি, যেটি আসলে নিশ্চিত করা দরকার। একই সাথে নিরাপনের জায়গায় আমাদের যেটি অবজারভেশন সেটি হচ্ছে যে সরকারের সাথে এই মুহূর্তে তাদের কোনো ফর্মাল করেসপন্ডেন্স নেই এবং এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সেটিও মনে হচ্ছে। এই দূরত্বটা আসলে দূর হওয়া দরকার। একই সাথে বিজিএমইএ বিকেএমইএর সঙ্গেও তাদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে, যদিও ব্র্যান্ডের সঙ্গে তাদের ব্র্যান্ড মেম্বারদের সাথে তাদের সম্পর্ক রয়েছে বিজিএমইএ বিকেএমইএর, কিন্তু নিরাপনের সঙ্গে সম্পর্কটি আমার মনে হয় উন্নয়নের সুযোগ রয়েছে। কিভাবে গ্যাপ কমানো যায় সেই জায়গাটিতে আমার মনে হয় আগামীতে উভয় পক্ষ মিলে কাজ করবেন এটি আমরা মনে করি। প্লাস নিরাপন যে মডেলে কাজ করে সেটি ডিফারেন্ট, সুতরাং সেটিকে কিভাবে কনসিডার করার সুযোগ রয়েছে কিনা সেটিও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটি দেখছি যে ডাইফের যে কার্যক্রম সেটি এই মুহূর্তে আসলে ওয়ার্ক রিলেটেড ইস্যুগুলোর মধ্যে বেশি জড়িত, অর্থাৎ শ্রমিকদের হেলথ, ওয়েজ, ওয়ার্কিং আওয়ার এবং যেহেতু কোভিড এর সংক্রমণ সুতরাং ওয়ার্ক প্লেসে মানে হেলথ রিলেটেড সিকিউরিটি বিষয়টাই তারা গুরুত্ব দিচ্ছেন এবং কিন্তু ইন্সপেকশন নাম্বার কিন্তু অনেক ড্রপ করেছে, যেটা আপনারা নিচের ডান দিকের টেবিলটিতে দেখতে পাচ্ছেন। আমরা মনে করি যে এই জায়গাটিতে আস্তে আস্তে ডাইফের কার্যক্রমে কোভিড সংক্রান্ত হেলথ রিলেটেড ছাড়াও ফ্যাক্টরি ইন্সপেকশন রিলেটেড কাজগুলোতে কার্যক্রম বাড়ানো এবং এক্ষেত্রে আমরা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে ডাইফে কিভাবে অল কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে সে এখানে মূল লিড রোল প্লে করতে পারে সেই জায়গাটি ইনশিওর করার দরকার রয়েছে। সেদিক থেকে অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার আরএসসির সঙ্গে ডাইফের, সেটি আমরা মনে করি এবং সেই অনুযায়ী আরএসসির নিয়মিত যোগাযোগ রাখা এবং কাজ করা সেটি আমরা মনে করি এবং ডাইফের পক্ষ থেকে আসলে অফিসিয়াল জুরিসডিকশন দেওয়া যে কোন ফ্যাক্টরি কার মাধ্যমে ইন্সপেকশন হবে, এদিক থেকে আরএসসি, আরসিসি অথবা নিরাপন কারো যদি মতামত থাকে সেটি তারা ডাইফেকে জানাতে পারেন যে হ্যাঁ কোনগুলো তারা এগুলো দেখভালের ভিতরে তারা নিয়ে আসতে চান। একই সাথে লেবার অ্যাক্টের মধ্যেও ডাইফের অ্যাক্টিভিটির ক্ষেত্রে যে বিষয়গুলো সেটি পরিষ্কার করা এবং বিএনবিসি বা সিটি কর্পোরেশনের আন্ডারে যে ধরনের উদ্যোগগুলো রয়েছে তার সঙ্গে কিভাবে সমন্বয় হবে সেটি দেখা এবং আইএলওর সঙ্গে তাদের কার্যক্রম আরো জোরালো করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি আগামী কয়েকটি স্লাইডে আমি সমাপ্তির জায়গা আনি তাহলে আমাদের যেটি বলবার বিষয় সেটি হলো যে গার্মেন্টস খাতের একটা বড় উন্নতি আমরা এই সময়কালে দেখেছি, এটি অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আমরা চাইবো যে এটি যেন অব্যাহত থাকে এবং সাম্প্রতিক দুর্ঘটনাগুলো আমাদের কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলছে। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা এই বিশ্লেষণ থেকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু দুর্ঘটনা আসলেও দুর্বলতার লক্ষণ এই সামগ্রিক মনিটরিং প্রসেসের এবং একই সাথে কারখানাগুলোর মেইনটেনেন্স প্রসেসের। সেই জায়গাটি আমরা মনে করি যে নজরে আনা দরকার এবং দু ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে আমরা মনে করি। একটি হলো প্রত্যেকটি অর্গানাইজেশন লেভেলে এগুলোর মনিটরিং এনফোর্সমেন্টের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় এবং আরেকটি হলো সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রিয়াল সেফটির কোঅর্ডিনেশন কিভাবে নিশ্চিত করা যায়। এবং সেক্ষেত্রে আমরা এই মডেলটিকে আবারও ওই আগের ছবিটিকে আপনাদের এখানে দেখাচ্ছি, কিভাবে ইনস্টিটিউশনালাইজেশন প্রসেসে এই সবগুলো অর্গানাইজেশন সমন্বিতভাবে কাজ করবে সেটি আমরা প্রত্যাশা করছি। আমরা মনে করি যে আরসিসির যে কাজগুলো যেটি কিনা সরকারের ডাইফের অধীনে যে রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল, তাদের ইন্সপেকশন গুলো আরো বুস্ট আপ করা দরকার, তাদের কার্যক্রমে আরো অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা দরকার, ক্লোজ ডাউন ফ্যাক্টরির ক্ষেত্রে প্রোটোকল ইমপ্রুভ করা দরকার, অ্যাওয়ারনেস রেজিং এর কাজ নেওয়া দরকার যাতে ফ্যাক্টরি এবং বিল্ডিং ওনাররা এগুলোর সঙ্গে জড়িত হন। একই সাথে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার একটা নিয়ম চালু করা যেতে পারে ডাইফের কাছ থেকে, যাতে কোনো কারখানায় শিল্প কারখানা হিসেবে ব্যবহৃত হলে ডাইফের কাছ থেকে একটা আগাম পারমিশনের প্রয়োজন হবে। লো কস্ট ফাইন্যান্সিং এর দরকার, এমনকি বিল্ডিং ওনাররা যারা শেয়ার বিল্ডিং এ যদি অন্য ফ্যাক্টরি থাকে তাহলে তার সাথে কস্ট শেয়ারিং বেসিসেও কারখানা রেমিডিয়েশনের কাজ যাতে তারা নিতে পারেন সেটি চিন্তা করা যেতে পারে। ডাইফের ক্ষেত্রে সিনিয়র লেভেলে হলেও ম্যাজিস্ট্রেসি অথরিটি যেন দেওয়া হয় যাতে দ্রুততর সময়ে এইগুলোর এনফোর্সমেন্টটা নিশ্চিত করা যায়।
আরসিসি নিজের লং টার্ম ফাইন্যান্স প্রয়োজন, আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দরকার, আরো বেশি স্কিল ম্যান পাওয়ার সেখানে নেওয়া দরকার আছে, বিশেষ করে ডিজাইনিং সেকশনে, এবং আরো প্রফেশনাল ইঞ্জিনিয়ার নেওয়ার দরকার আছে সেখানে। ডাটা ডিসক্লোজার পলিসি করা দরকার, ফলো আপ ভিজিট গুলো নিশ্চিত করা দরকার অ্যাটলিস্ট 3 মাসের ভিতরে, এবং আনবায়াসড ওয়েতে তাদের কাজ করা দরকার। আমরা যদি রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেলের কিছু কাজের কথা বলি, আমরা মনে করি যে তার একটি লিগ্যাল লিঙ্কেজ অবশ্যই এস্টাবলিশ করা দরকার মোল এবং ডাইফের সঙ্গে, এবং আরএসসি প্রায়োরিটি দেওয়া দরকার 100% অ্যাকর্ড ফ্যাক্টরি গুলো মনিটরিং শেষ করা এবং এগুলোর মাধ্যমে কাজ নিশ্চিত করা, তাদের ডাটা ডিসক্লোজার পলিসি ইনশিওর করা এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করা, এক্ষেত্রে যাতে কোনো ইন্ডিভিজুয়াল লেভেলে বা মেম্বারদের কোনো প্রেশার যাতে ডাটা ডিসক্লোজার পলিসিতে বাধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করার দরকার হবে। এবং ডাইফ আরএসসি কে ডাইফের কাছে রিপোর্টিং করার প্রয়োজন রয়েছে। মনিটরিং ইন্সপেকশন গুলো ডাইফই মূলত দেখবেন, তবে অবশ্যই আরএসসি আরসিসি বা অন্য প্রাইভেট এন্টিটির অনুরোধ থাকলে সেটিও তারা বিবেচনায় নেবেন, এবং ডাটার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার। চিফ সেফটি অফিসার নিয়োগ করা দরকার রয়েছে আরএসসির আমরা মনে করি, এবং তাদের গ্রিন ইন্ডাস্ট্রির জন্য কার্যক্রমে তারা কাজ করতে পারেন। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং লেবারের সঙ্গে কাজ করা, বয়লার সঙ্গে কাজ করতে হলে বয়লার অথরিটির সঙ্গে মিলে তাদের কাজ করা, এমনকি স্ট্রাকচার এবং প্রোটোকল গুলো তৈরি হওয়া সেটি দরকার রয়েছে। একই সাথে ট্রান্সপারেন্সির যে বিষয়টি আগে বলেছি সেটি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে, এবং আমরা মনে করি যে দ্রুততর সময় গভর্নমেন্টের কোঅর্ডিনেশন কাউন্সিলটি করা। নিরাপনের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে গ্যাপটা কমিয়ে আনা দরকার, বিশেষ করে আরএসসি সঙ্গে নিয়মিত তথ্যপত্র আদান প্রদান এবং সরকারের সঙ্গে তারা কাজ করা, এবং আগামীতে নিরাপন কিভাবে দেশে সমন্বিতভাবে অন্য জাতীয় উদ্যোগের সঙ্গে কাজ করতে পারে সেটির কাঠামো দরকার। ডাইফের ক্ষেত্রে আমরা মনে করি যে ডাইফের লিড রোলটি থাকা এবং তার ডেলিগেশন অথরিটি সব ক্ষেত্রে থাকা, টেকনিক্যাল হিউম্যান রিসোর্স বাড়ানো ডাইফের যেটির প্রয়োজন রয়েছে, যেটি কাজ করছে তারা সেকেন্ড ফেজে তারা হিউম্যান রিসোর্সের আইএলওর সঙ্গে তারা কাজ করা দরকার রয়েছে। ডাইফের ক্ষেত্রে আমরা মনে করি যে সামগ্রিকভাবে এরকম একটি কাঠামোতে মিনিস্ট্রি গার্মেন্টস খাতে তাদের কাজ করা দরকার, যেখানে মিনিস্ট্রি অফ লেবারের নিচে ডাইফে থাকবে এবং সেখানে রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল কাজ করবে, এবং এর পাশে আরএমজি একটি উইং থাকবে, সেখানে আরএসসি সঙ্গে তার লিঙ্কেজটি থাকবে, এবং একটি রিভিউ প্যানেল থাকবে, এবং জিসিসির মতো একটি ওভারঅল পলিসি মেকিং বডি উপরে কাউন্সিল হিসেবে তাদের সঙ্গে লিঙ্কেজ থাকতে পারে। কিন্তু আরসিসি আরএমজি উইং এগুলো এবং আইএলও সেখানে টেকনিক্যাল সাপোর্ট দিবে, এবং অন্যান্য অর্গানাইজেশন সেখানে থাকবে। এর বাইরে আমি যদি একটু আগেটা এরকম একটি মেকানিজমে আমাদের কাছে মনে হয়েছে যে আরএমজি কোঅর্ডিনেশনটি আগামী দিনে হতে পারে বলে আমাদের কাছে মনে হয়। যেহেতু ছোট্ট করে আমি একটু সময় নিয়ে যেহেতু এই মুহূর্তে সেজানের ঘটনা হচ্ছে, আমি সেখান থেকে একটু বলছি যে দেখুন যে 2020 সালে কত বিভিন্ন রকমের দুর্ঘটনা বাড়ছে। এগুলো সবই কিন্তু অগ্নি দুর্ঘটনা, যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রিপোর্ট করেছে 5800 মতো দুর্ঘটনা, এবং বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনাগুলো হচ্ছে অগ্নি সংক্রান্ত। বাসাবাড়িতে সবচেয়ে বেশি, তারপরে কিন্তু এটা কিচেন বা কুকিং প্লেসে হচ্ছে, তারপর টি স্টলে হচ্ছে, স্টেশনারি শপে হচ্ছে, নন গার্মেন্টসে নন আরএমজি সেক্টরে একটা বড় ঘটনা হচ্ছে যেটা আমরা সেদিনও দেখতে পেলাম। এর বাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো বড় ঘটনা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে বিভিন্ন রকমের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন ঘটনা হচ্ছে যেটি কিন্তু হচ্ছে, এবং তার ফলে প্রচুর লস হচ্ছে, সেই অর্থনৈতিক ক্ষতিটাও কম না, যেটি কিন্তু আমরা এফএসসিডি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের তথ্যে আমরা দেখতে পেয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি একটু সামগ্রিকভাবে গার্মেন্টস সহ অন্যান্য খাতের যদি কোঅর্ডিনেশন বা সেফটি চিন্তা করি, তাহলে এরকম একটা কোঅর্ডিনেশন মডেল আমরা চিন্তা করতে পারি, যেখানে মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে ডাইফে থাকবে, সেখানে সেফটি, জেনারেল, অ্যাডমিন, হেলথের আলাদা আলাদা তাদের উইং থাকবে, এবং তার আন্ডারে আলাদা আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইউনিটের মতো করে লেদারের জন্য, কনস্ট্রাকশনের জন্য, কেমিক্যালের জন্য, এমনকি অ্যাগ্রো প্রসেসিং বা আদার ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা উইং থাকতে পারে। আবার আরএমজির জন্য একটা উইং থাকবে যেখানে আরসিসি যুক্ত থাকবে, এমনকি প্রাইভেট অন্য এন্টিটি, আরএসসির মতো অন্য এন্টিটি যদি যুক্ত হতে চায় তারা সেখানে জড়িত থাকবে, এবং জিসিসি আগের মতো সেখানে কাজ করতে পারে আরএসসির সঙ্গে। এরকম একটি সামগ্রিক মডেলের মাধ্যমে আমরা আগামী দিনের ইন্ডাস্ট্রিয়াল সেফটির বিষয়টি, আমরা একবারে সম্ভব না, আমরা সেটা অনুধাবন করি, তবে ধাপে ধাপে এটি বাস্তবায়ন সম্ভব বলে আমরা মনে করি। যেহেতু সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে,
উদ্যোক্তাদের আন্তরিকতা রয়েছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের এই দিকে কার্যক্রমের ইচ্ছা রয়েছে, তারা কাজ করছেন। সুতরাং আমরা মনে করি যে সকলে যদি আমরা চেষ্টা করি, তাহলে আগামী দিনে ধীরে ধীরে আমরা গার্মেন্টসই শুধু না, অন্যান্য খাতেও আমরা এই কর্মপরিবেশের নিরাপত্তা ধীরে ধীরে আমরা জোরদার করতে পারবো এবং আন্তর্জাতিক মানদণ্ডের কর্মপরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো, যেটা দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগকে আরো আমাদের দেশে আকৃষ্ট করবে। আমার এই লম্বা বক্তব্য ধৈর্য ধরে শুনবার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম, অ্যাজ ইউজুয়াল আপনার অ্যানালিসিস খুবই অ্যানালিটিক্যাল, খুবই দীর্ঘায়িত হলেও ভেরি ইন্টারেস্টিং। অনেক কিছু শেখার আছে, ইনফরমেশনও আপনি যথেষ্ট কাজ করেছেন, এর উপরে বোঝাই যায় রিসার্চ করেছেন, এবং এর উপরে আমাদের পরে আমি কিছু আমার বলার আছে। বাট রাইট নাও আমার যেহেতু শর্টেজ অফ টাইম, আমাদের একটু টাইমের নট ফলোইং দ্য শিডিউল, আমি এই পর্যায়ে যেহেতু মিস্টার নাসিরুদ্দিন উনি খুব হট সিটে আছেন এবং ওনার পক্ষে এখন খুব বেশি এখানে থাকা একটু ডিফিকাল্ট, তো আমি মিস্টার নাসিরুদ্দিন, উনি ইন্সপেক্টর জেনারেল ডিআইএফই, আমি ওনাকে ফ্লোরটা দিতে চাই, ডিজিটাল ফ্লোরটা দিতে চাই। তো মিস্টার নাসিরুদ্দিন, আপনি আপনার বক্তব্য প্লিজ একটু বলেন। Assalamu alaikum, respected Syed Manzoor Alai sir and Felix FES Bangladesh and George Follers সহ অন্যান্য যারা আমাদের এখানে সিপিডির মোয়াজ্জেম ভাই, ফাউনা ম্যাডাম সহ সকল যারা পার্টিসিপেন্ট আছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনায় আহত এবং নিহতদের সুচিকিৎসা কামনা করছি এবং আমরাও দিচ্ছি, সরকার থেকে আমরা সবাই দিচ্ছি। আমি কালকেও গিয়েছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় গিয়েছেন, এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনদের আমরা কি বলবো, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, এটি খুবই মর্মান্তিক। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমি স্যার শুরুতেই প্রথমে I would like to Moazim Bhai for such a nice and elaborate and analytical study report for RMG sector. I think this report will be helpful in another sector also. Some variation maybe, but it's a integrated report, I think. যদিও আমি পুরোটা শুরুতে বলেছিলাম আমার ব্যস্ততার কারণে পড়তে পারি নাই, গতকালকে দিয়েছি, কিন্তু আপনার উপস্থাপনাতে আমি মোটামুটি পুরোটা আমার ভিতরে হয়তো আমি নিতে পেরেছি। তো আমি শুরুতেই সেটি ধন্যবাদ জানাচ্ছি। তো আমাকে যদি একটু সময় দেন, আমি মনে হয় একটু দু চার কথা না বললে হয় না। সেটি হলো আমি আরএসসি সম্পর্কে একটি কথা বলতে চাই, যেটি আপনি বলেছেন তার 80% সাথে আমি একমত। ডাইফের সাথে যদি আরএসসি কাজ না করে বা আমরা আরএসসির সাথে যদি কাজ না করি, তাহলে আসলে ভালো একটা রেজাল্ট আমার মনে হয় আসবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের একটা গ্যাপ রয়েছে বা হয়েছে। এখন দেখেন, আমি আমার কথা দিয়ে শুরু করি। আমি 3.5 মাস বা 4 মাস হলো এখানে জয়েন করেছি। তখন আমি প্রথমে I inform regarding RSC from George Foller. Recently he's meet with us with virtual and he shared various issue which is part of the one part of the RSC. So I thank to George Foller to inform me about RSC. What is RSC? Why RSC? How RSC? What is RSC's futures? So and so everything RSC বিষয়ে।
তো আমি আইএলও অ্যাজ ওয়েল অ্যাজ জর্জ ফলারকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের মানে আমার একটা ব্যক্তিগত বক্তব্য হলো এটি কমার্স মিনিস্ট্রি থেকে এজ এ কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হয়েছে। এম আই রাইট মজুম ভাই? জি, আচ্ছা, হয়েছে। হওয়ার পরে সেটি আমাদের কাছে আসতে হবে। তো ডাইফির কাছে যদি আমরা না আসে অফিসিয়ালি, তাহলে হাউ ক্যান আই প্রসিড, হাউ ক্যান আই ওয়ার্ক উইথ দ্য আরএসসি? হ্যাঁ, তো সেটি আমার অফিসিয়াল হলো লেবার মিনিস্ট্রি, শ্রম অ্যান্ড এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান মন্ত্রণালয়, সেখান থেকে আসতে হবে। যখনই জর্জ ফলার বললো যে আমি তোমাকে আরএসসি সম্পর্কে একটু বলতে চাই, তোমরা এর সাথে কাজ করো, তখন আমি ওনাকে, যেহেতু আমার ডেভেলপমেন্ট পার্টনার, ওকে নিয়ে তো আমার কাজ করতে হবে, এবং তারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন কাজকর্ম সবকিছু দিতে সাপোর্ট দিচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি। তখন ঠিক আছে, তুমি একটু শেয়ার করো। শেয়ার করার পরে তখন আমি আমার যারা ডাইফের অফিসিয়াল তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি এই বিষয়ে কি জানো? স্যার আমরা অফিসিয়ালি কিছু জানি না, তবে আনঅফিসিয়ালি জানি, যেরকম একটা বিজিএম এর সাথে এটা আপনি যেটা বললেন এগুলো হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমরা কিছু জানি না। আপনারা কি কাজ করেছেন এদের সাথে? স্যার যেহেতু আমরা জানি না, এদের সাথে আমাদের কোনো কাজ হয়নি, বা ওনাদের গভর্নিং বডি টডি এটা সেটা হয়েছে কিনা আমরা অফিসিয়ালি কিছু জানি না। তখন আমি মনে হলো মাসখানেক বা 15-20 দিন এরকম একটা, আমার ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, আমি গভর্নমেন্টের কাছে একটু লিখলাম যে স্যার এরকম একটা কিছু ঘটনা হয়েছে, যেভাবে আমরা ইনফরমেশন নিয়ে সমস্ত ডকুমেন্ট সহ আমরা মিনিস্ট্রিকে লিখেছি, হয়তো ওনারা একটা দিক নির্দেশ আমাদের দিবে, অথবা আরএসসি মিনিস্ট্রি অফ কমার্সের সাথে যোগাযোগ করে আমাদের কিছু একটা নির্দেশনা দিলে আমরা আরএসসির সাথে কাজ শুরু করব। প্রথম কথা হলো ইটস এ গুড থিংস, বাট আমরা এখন অফিসিয়ালি আসলে আরএসসির সাথে বসলে আপনি যে রিকমেন্ড গুলো করছেন, আমি এটার সাথে 80 to 90% একমত। হয়তো দু একটা জায়গায় ডিফার হতেই পারে, আমরা একসাথে বসলে প্রয়োজনে আপনাদের নিয়ে বসবো, এটা কেবল সলিউশন হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো রিগার্ডিং আরএসসির রিকমেন্ডেশন অ্যান্ড ওয়ে অফ ফরওয়ার্ড, এগুলোর জন্য। দেন আরসিসিতে আমরা, আপনি জানেন এসকেলেশন প্রোটোকল অনুযায়ী আমাদের কিছু কাজ করতে হয়। সেই এসকেলেশন প্রোটোকলে আমরা কোন পর্যায়ে আছি, আমি আপনার ডেটা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না, কারণ আমার সেই সাহস আমার নেই, বিকজ আপনি নিশ্চয়ই সেকেন্ডারি ডাটা বা প্রাইমারি ডাটা যেখান থেকে নিয়েছেন রিলায়েবল সোর্স থেকে নিয়েছেন, বাট আমার কাছে যে ডাটাগুলো আছে দেখেন মজুম ভাই, আমরা একটু কাইন্ডলি যদি আমি বলি, রেজিস্ট্রিকৃত কারখানা আমার ডাইফের সাথে রেজিস্ট্রিকৃত আরএমজি আছে 5625, নন আরএমজি আছে 56084, দোকান আছে 15499, প্রতিষ্ঠান আছে 12766, টোটাল 89974, দ্যাট মিনস প্রায় 90,000 রেজিস্ট্রিকৃত প্রতিষ্ঠান, 90,000। এখন আনরেজিস্ট্রিকৃত যতটা আমরা জানি, আমার কাছে সোফার অ্যাজ আই নো লিস্ট, এই যে আমার অফিস থেকে যেটা আমাকে দিয়েছে আমার সামনে, আমি আপনাকে পড়ে শোনাই। নন রেজিস্ট্রিকৃত সেটি হলো আরএমজি আছে 957, হ্যাঁ, দেন নন আরএমজি আছে 33,852, দোকান আছে 3,74,423, প্রতিষ্ঠান আছে 31,598, টোটাল 4,40,830। তাহলে দেখেন অরেজিস্ট্রিকৃত কারখানা, দোকান ও প্রতিষ্ঠানের পরিমাণ 4,40,830, আর রেজিস্ট্রিকৃত আরএনজি, নন আরএনজি দোকান এবং প্রতিষ্ঠানের সংখ্যা 90,000 প্লাস মাইনাস। তো এই যে যেগুলো আমরা বলছি অরেজিস্ট্রিকৃত, সেটা কিন্তু আউট অফ মাই রিচ থেকে যাচ্ছে, ঠিক আছে? তো
এটি একটা বিষয় আছে। আপনারা যেভাবে আজকের সুপারিশ হলে দিলে আমরা সেগুলি সরকারের কাছে প্লেস করব। আমি একটা জাস্ট পরিসংখ্যান আপনাকে দিলাম। হ্যাঁ, তো এই যে আমরা যদি রেজিস্ট্রি কিছু ধরে নেই, তাহলে এখানে আমাদের প্রায় 90,000, 90,000। সেখানে আমার দেখেন স্টিল নাও আছে আমার জনসংখ্যা, যেটা আমি যারা ফিল্ডে লেবার ইন্সপেক্টর, হ্যাঁ, লেবার ইন্সপেক্টর কতজন আছে এই মুহূর্তে? মজ্জেম ভাই যদি আমাকে একটু অ্যাটেন্ড করেন, আমার টোটাল অর্গানোগ্রামে জনবলের কথা বলছি 993। আউট অফ দেম আমার 575 হলো ইন্সপেক্টর, বাট কর্মরত আছে 314 ইজ নাও ইন ফাংশন। বাকিগুলো বলতে পারেন কেন নাই, সেটি আমাদের পদ শূন্য আছে। আমি সেটা স্টার্ট করেছি আসার পরে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দিবে, কিছু পদোন্নতির মাধ্যমে হবে, এগুলো প্রক্রিয়াটা আমরা শুরু করেছি, চিঠি লিখেছি, পদোন্নতির কিছু প্রক্রিয়া আছে সেগুলো আমরা শুরু করেছি। হ্যাঁ, বাট আমার যেটা অর্গানোগ্রামেরও আমি কত মনে হয় 60% হতে পারে, আমি ঠিক এক্সাক্ট ফিগারটা তো পার্সেন্টেজ বলতে পারছি না, এটা নিয়ে আমি কাজ করছি। বাট আমার রেজিস্ট্রিকটিতে 90,000 আপনি দেখেছেন, আর বাকি প্রায় 4.5 লাখ নন রেজিস্ট্রিকৃত রয়ে গেছে। তো এখানে কিন্তু আমাকে বলতে আমরা সবাই মিলে কিভাবে আমরা এগুলিকে অ্যাড্রেস করতে পারি, সে একটা আমার কিন্তু সরকার আমরা করছি, বাট আপনারাও সহযোগিতা আমাদের করতে হবে আর করবেন। আর সেকেন্ড থিংস হলো আমার এগুলো করতে যেগুলো বললাম, যে রেস্ট্রিক্ট হোক নন রেস্ট্রিক্ট হোক, আপনি বলেছেন কিছু চ্যালেঞ্জ, আমি আপনাকে আগেই বলেছি, মানে একদম এক্সিলেন্ট স্টাডি রিপোর্ট, আমি আপনার 80 to 90% অ্যাকসেপ্ট করার মতো এক নজরে। হ্যাঁ, দু একটা ক্ষেত্রে আগেই বলেছি, বাট আমার কাছে যেটি মনে হয়েছে এই 3 মাস বা 4 মাসে, তো যদিও প্যান্ডামিক লকডাউনের কারণে আমি বের হতে পারিনি, আপনি জানেন, আপনারা হয়তো বাসায়, বাট আমি কিন্তু অফিসে কিন্তু ফিল্ডে আমি যেতে পারিনি। তো সেখানে আমি আমার অফিসারদের থেকে যেগুলো শুনেছি সেগুলো হলো, প্রথমেই আমাদের মানে অ্যাওয়ারনেস, ওয়ার্ক প্লেসের যে আমাদের চ্যালেঞ্জ গুলো বলছি, সরি আমি টাইটেলটা বলি নাই, আমাদের যে এইগুলোর কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, আমরা কোথায় যে আটকে যাচ্ছি, কোথায় যে আপনি যে পার্সেন্টেজটা আমাদের দেখিয়েছেন, আসলে আমরা আরো এগোতে পারতাম ইনস্পাইট অল আমার জনবল কম থাকলেও, এটা আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, সেখানে আমরা অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমরা, জি মজ্জেম ভাই কিছু বলবেন? জি না, আমি কিছু বলছি না। আমার মনে স্যার কিছু বলতে চাচ্ছেন, স্যার মিউট, স্যার মিউট করে নেবেন স্যার। বলে যান, আপনি আপনার বক্তব্য বলেন, পরে আমরা আচ্ছা স্যার, আমি যেটা মনে করি স্যার, ল্যাক অফ অ্যাওয়ারনেস রিগার্ডিং ওয়ার্ক প্লেস সেফটি, এটার জন্য আমাদের সোশ্যাল ক্যাম্পেইন টু রেজ অ্যাওয়ারনেস প্রয়োজন। দেন নন কোঅপারেশন ফ্রম শেয়ার্ড অর রেন্টেড বিল্ডিং ওনার্স, এক্ষেত্রে স্যার আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স আছে, যেটি আমরা এনআই ইনিশিয়েটিভ, যে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফ্যাক্টরি আমাদের মজ্জেম ভাই বলেছেন, ও তার স্ট্যাটিস্টিক্স আমাদের মিল আছে, 1549টি ফ্যাক্টরি, তার 70% হলো রেন্টেড বিল্ডিং। আউট অফ 584 যেগুলি ক্লোজ, তার 91% রেন্টেড বিল্ডিং ওনার্স ডু নট অ্যালাউ রিমিডিয়েশন ওয়ার্কস। এটা স্যার আমরা প্র্যাকটিক্যালি করতে যে আমরা অনেক ক্ষেত্রে এটা ফেস করেছি। দেন ল্যাক অফ মোটিভেশন ফর রিমিডিয়েশন, মোস্টলি সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিজ, তারা যারা সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিজ আছে তারা রিমিডিয়েশনে অতটা আগ্রহী নয়। ক্যান্সেলড অর্ডার ডিউ টু দ্য প্যান্ডামিক, তারা ক্যান্সেল অর্ডার হয়ে গেলে রিমিডিয়েশন করতে অর্থের প্রয়োজন, সেজন্য তারা খুব একটা আগ্রহী হতে চায় না। Assist in establishing communication channel between smaller factories and brand buyers. Lack of financial support,
যেটি স্যার একটু আগে বললাম যে তার যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় সে তো যে আমি যে বলবো এটা ঠিক করেন এটা ঠিক করেন, সে তখন অনীহা প্রকাশ করে। সেখানে আমরা যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, স্মলার ফ্যাক্টরিজ ল্যাক ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, অ্যারেঞ্জ হ্যাসেল ফ্রি লোন ফ্যাসিলিটিস, এগুলো আমরা একটু চ্যালেঞ্জ দেখেছি। দেন স্যার আমরা দেখেছি ডিজাইন ড্রয়িং সাবমিশন ডিলেড বাই আনলিস্টেড ফার্মস, ডিজাইন ড্রয়িং সাবমিশন ডিলেড বাই আনলিস্টেড ফার্মস। তো এটি স্যার আমাদের বুয়েটের প্রফেসর স্যারদের নেতৃত্বে স্ট্রাকচারাল টাস্ক ফোর্স আছে, ইলেকট্রিক্যাল টাস্ক ফোর্স আছে, প্রত্যেকটা সেক্টরে একটা টাস্ক ফোর্স আছে। আমি আসা কয়েকটা মিটিং এ somebody is not unmuted. নাসিরউদ্দিন ভাই আপনি একটু সংক্ষিপ্ত করতে হবে স্যার। আমি 2 মিনিট সময় নেব স্যার, দেন কারণ চ্যালেঞ্জগুলি না বললে হবে না স্যার। তো আমাদের এই যে ডিলে হচ্ছে ড্রয়িং ডিজাইন গুলো আমরা ফ্যাক্টরির কনসাল্টিং ফার্ম থেকে পাচ্ছি না, এরকমও আছে স্যার 2 বছর 3 বছর লেগে যাচ্ছে, বারবার আসতেছে, বারবার কারেকশন দিচ্ছে স্যাররা, আমরা বারবার সেগুলি ফেরত দিচ্ছি। তো আমার এই অভিজ্ঞতা আসছে। এখন আমরা স্যারদের সাথে বুয়েটের স্যারদের সাথে আলোচনা করে একটা পর্যায়ে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে যারা দেরি করবে তাদেরকে আমরা ক্যান্সেল করে দেব। এটা একটা আমাদের চ্যালেঞ্জ। ফ্যাক্টরি ক্লোজার শিফটিং আফটার পার্শিয়াল রিমেডিয়েশন, স্যার পার্শিয়াল করে অনেকগুলো চলে যায়, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। ডিলেড ইমপ্লিমেন্টেশন, যেটি সাজেশন দেই এটি ইমপ্লিমেন্টেশন করতে দেরি হয়। এসকেলেশন প্রোটোকল নট ফুললি এনফোর্স, partly around 4 to 6. Then sir, RSC progress, যেটা আমাদের RSC প্রোগ্রেসটা মজ্জম ভাই অলরেডি বলেছেন, তো এটা নিয়ে আমি আর কথা না বলি। তারপরে স্যার আমাদের ক্যাপ প্রজেক্ট আছে, যেটা স্যার আমাদের অলরেডি জুন 2021-এ শেষ হয়ে গেছে। এটি আমাদের আরেকটি প্রজেক্ট নেওয়া উচিত, পার্টলি শেষ হয়েছে আর পার্টলি নভেম্বরে শেষ হবে। আমরা মনে করি একটা আমরা নেব, সেটি হয়তো সরকারের কাছে আমরা প্রপোজাল দেব। তো স্যার ইনস্পাইট অল আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আপ্রাণ কাজ করছি। আর কোভিড কালীনে কিছুটা সীমিত হয়েছে, বাট স্পেশালটা চলছে। এটি যিনি মজ্জম ভাই ফিগার মানে গ্রাফটা দেখিয়েছেন, আমি এটা অ্যাকসেপ্ট অর ডিনাই আমি কোনো মন্তব্য করব না, বাট আমি এটুকু বলতে চাই যে স্পেশাল ইয়াগুলো কোভিড কালীন স্পেশাল ইন্সপেকশনটা চলছে, রেগুলার ইন্সপেকশনটা কম হচ্ছে স্যার, ইট ইজ ট্রু, কারণ ওইটাকে আমরা একটু প্রাধান্য বেশি দিয়েছি। তো আমার মনে হয় সেটি এখন দুটো একসাথে করতে হবে, যতই কোভিড থাকুক না কেন। স্যার দ্যাটস অল। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যার আমি নতুন এসেছি, আপনারা আমাকে বলবেন, আমি শিখবো, আপনাদের সহযোগিতা আমি এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ নাসিরউদ্দিন স্যার। অ্যাকচুয়ালি এখানে কোনো ব্লেম গেম নাই, কিছু না স্যার। যেটা আমরা বুঝতে পারছি যে এটা আমাদের সিপিডি থেকে সাজেশনস গুলো দেওয়া হয়েছে। অফ কোর্স ইটস ওপেন ফর ডিসকাশন, দিস ইজ এ ফ্লুইড সিচুয়েশন, এটা আপনার there is no end story, মানে এখানে যে একটা বন্ধ ফুল স্টপ সেটা হতে পারে না। এটা এমন একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলবে, এবং এটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি দেখি, অল দ্য ডেভেলপড কান্ট্রিজ দে হ্যাভ গন থ্রু দিস ফেজেস। তারাও এই ফায়ার হ্যাজার্ডের মধ্যে দিয়ে গেছে, স্ট্রাকচারাল ডিফেক্টের মধ্যে দিয়ে গেছে। তবে এইটা তাদের যদি 100 বছর লেগে থাকে, আমাদের সেটা 30 বছরে করতে হবে, 20 বছরে করতে হবে। But main thing যেটা আপনার মেইন পয়েন্ট যেটা I liked very much is the awareness. পুরোপুরি রেগুলেটরি বডি দিয়ে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। The entrepreneur himself or herself must come forward, and they must be aware they are all Bangladeshis mostly. They should feel for the country. Say na ekhane to amar the workers' life is more important than making undue profit. Of course you have to make profit, but not at the cost of the workers' safety, workers' life. Eta to hote pare na. তাহলে সুতরাং এই অ্যাটিটিউডটা যদি না চেঞ্জ, I would say the word to use here is attitude. The attitude of the entrepreneur has to change. If there are brilliant garment factories, there are absolutely brilliant, I mean world-class factories, garment, there are absolutely environment friendly, green, leads,
সব কিছু আছে, but there are also thousands which do not even follow the basic safety standard. The whole idea is to just exploit. I'm sorry to use this word, but this is the attitude. So আমাদের নিজস্ব because I'm an entrepreneur myself, আমার দিক থেকে যদি না আসে আপনি কি করবেন? আপনার you have less than 600 inspectors and there are 4.5 lakh আপনি বললেন, which is informal sector. তো আপনি কি 600 ওয়ার্কার দিয়ে এই 6 lakhs factory inspect করবেন? Is it physically possible? It's not. তো আপনি যতই বাড়ান 600 থেকে নাহলে আপনি 1000 বাড়ালেন, but doesn't solve the problem. We ourselves have to solve the problem. So যাই হোক, this is, I'll probably say this in the closing remarks more in details. Right now, আমি panelists আনতে চাই. We have 4 panelists. So the 4, they are all stakeholders, obviously, and they're all very well informed. And I would like to bring in right now Ms. Kalpana Akhtar. She is the Executive Director of Bangladesh Center for Water Solidarity. Ms. Akhtar, apnar floor is yours. ধন্যবাদ স্যার। ধন্যবাদ হচ্ছে সিপিডি এবং এফইএস কে এই তাদের হচ্ছে এত এফোর্ট দিয়ে রিসার্চটা করার জন্য। আমি নিজেও কথা বলেছিলাম যখন রিসার্চ করছে। আমাদের এখানে অন্যান্য শ্রমিক নেতারা আছে, সিনিয়ররা, তারা অবশ্যই হচ্ছে যোগ করবেন। আমি আসলে কিছু ফাইন্ডিংসে হচ্ছে আমার চেহারা ছিল ওয়াও, কিছু ফাইন্ডিংসে ছিল হ্যাঁ এখানে আরো বেশি আসতে পারতো। আর সবচেয়ে মানে মর্মাহত হচ্ছে আমি যে কথাগুলো শুনে সেটা হচ্ছে নাসিরউদ্দিন স্যারের কাছ থেকে। আমি এটা দিয়ে আসলে শুরু করি যে আমাদের যে কোনো দেশের ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি আমরা যাদের উপরে নির্ভর করব সেটা ডেফিনেটলি আমাদের সরকারের ডিপার্টমেন্ট হবে। আমাদের ক্ষেত্রে হচ্ছে ডাইফি, লেবার মিনিস্ট্রি, যে যারা হচ্ছে আমাদের শ্রমিকদের অধিকার থেকে শুরু করে তার নিরাপত্তা সবকিছু ঠিক আছে কিনা তারা দেখবে কারখানাগুলোতে বা দোকান প্রতিষ্ঠান যেখানে আমরা বলি। স্যার আমাদেরকে হচ্ছে একদম চিত্রটা তুলে দিচ্ছেন যে ওনার ওইখানকার অবস্থা কি। আমি ওনার গণনা থেকে যেটা দেখলাম, আমাদের এখন ইন্সপেক্টর যারা অ্যাক্টিভেটেড আছেন তাদের নাম্বার হচ্ছে 314 জন। আর এই 314 জনকে যদি আমরা শুধুমাত্র রেজিস্টার্ড কারখানা প্রতিষ্ঠান দোকানের মধ্যে ভাগ করে দিই ইন্সপেকশনের জন্য, একজনের ভাগে 264টা প্রতিষ্ঠান দোকান বা ফ্যাক্টরি পড়ে। তারা বছরে আপনার সাপ্তাহিক ছুটি ছাড়া, শুধু সাপ্তাহিক ছুটি ছাড়া তারা যদি আমরা মনে করে ধরে নিই তারা ঈদের ছুটি কাটাচ্ছে না, তারা 264 দিন ভাগে পায়। তার মানে একজন যদি হচ্ছে 264 দিনে কভার করতে চায়, একদিনে তাকে 11টা দোকান প্রতিষ্ঠান গার্মেন্টস যা কিছুই হোক তাকে ইন্সপেক্ট করতে হবে, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। একজনের পক্ষে একটার বেশি যাওয়া কখনোই পসিবল না। আমাদের দেশের যে সিচুয়েশন, আমরা গাড়ি ঘোড়া বলি, আমরা হচ্ছে যদি জ্যামকে চিন্তা করি, তার মানে একজন ইন্সপেক্টর একটা করে যদি ইন্সপেকশনে যায় প্রতিদিন 364 দিনে 364টা ইন্সপেকশন করতে হবে এবং একই কারখানায় তাকে পরবর্তীতে ইন্সপেকশন করতে হলে সেটা দ্বিতীয় বছরে যেতে হবে। কতটা দুর্বল চিত্র এটা, এবং কেন হচ্ছে আমাদের সেজান জুসের ওইখানে ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটছে, ইট স্পিক্স ভলিউমস। আমি শ্রদ্ধা রেখেই বলতেছি। দুর্বলতা আমরা গত 2 দিন হচ্ছে স্যার আপনার ডিপার্টমেন্টকে সবচেয়ে বেশি দোষ দিয়েছি, আপনার ডিপার্টমেন্টকে হচ্ছে গালিগালাজ করেছি, যত তীর হচ্ছে আপনাদের দিকেই হচ্ছে ছুড়েছি, স্বাভাবিক। কিন্তু আজকে যদি আপনি ফ্র্যাঙ্কলি কথা না বলতেন তাহলে আমরা জানতাম না। আমরা আবারও হচ্ছে সরকারের দিকেই আঙ্গুল তুলবো। অ্যাকর্ড, অ্যালায়েন্স, নিরাপন যা কিছু ইনিশিয়েটিভ নিতে হয়েছে, কেন নিতে হয়েছে? আমাদের সরকারি দপ্তরের দুর্বলতার জন্য, আমাদের আইনের ফাঁক ফোকরের জন্য, আমাদের যতটুকু আইন এবং দপ্তরে যতটুকু লোক আছে সেইটাও হচ্ছে ইনফ্লুয়েন্সের জন্য হচ্ছে আপনি ব্যবহার করতে না পারার কারণে। যদি হচ্ছে মজিম ভাই যে স্লাইড গুলো দিতেন, একদম শেষের 2টা যে স্লাইড ছিল, যে একটা আইডিয়াল পৃথিবীতে কিভাবে মানে কোন স্ট্রাকচারে হচ্ছে আপনার ফ্যাক্টরি ইন্সপেকশন বা দেখা যেতে পারে, সবকিছু সরকারের দপ্তরের আন্ডারে থাকবে, যে কোনো ইনিশিয়েটিভ তার আন্ডারে থাকবে, কিন্তু এখানে সেটা পসিবল হচ্ছে না। আপনি অ্যাকর্ডকে যদি দেখেন, অ্যাকর্ডের সঙ্গে সরকারের সম্পর্ক কিন্তু খুব কম ছিল।
বা মালিকদের সম্পর্ক খুব কম ছিল, তারা অ্যাডভাইজারি বোর্ডে ছিল, তারা কিন্তু হচ্ছে মেইন স্ট্রিম কমিটি যেগুলো ছিল না। এটা একটা কারণ ছিল যে অ্যাকর্ড ইনফ্লুয়েন্সড হতে পারে বা অ্যাকর্ড হচ্ছে প্রেশার হতে পারে, তারা হচ্ছে ফ্রিলি কাজ করতে পারবে না। কিন্তু আজকে যদি আমাদের সরকারের ডিপার্টমেন্ট গুলো বা আপনার ডিপার্টমেন্ট হচ্ছে প্রপারলি কাজ করতে পারতো, এখানে যদি 50,000 হচ্ছে আপনার লোকবল থাকতো, আইন যদি সত্যিকার অর্থে শক্ত থাকতো এবং আপনারা যদি ইনফ্লুয়েন্সড ফ্রি কাজ করতে পারতেন, গার্মেন্টের শুরু থেকে রানা প্লাজা পর্যন্ত এবং গত কিছু বছরে যে ছোট ছোট দুর্ঘটনায় আমরা শ্রমিক ভাই বোনদেরকে হারিয়েছি, এটা আমরা হারাতাম না। এটা হচ্ছে মানে সত্যিকারের অর্থে কথা। এখন হচ্ছে যে বাইরের ইনিশিয়েটিভ গুলো আমাদেরকে হেল্প করে কিনা, I mean, Accord has made a phenomenal change. There is no doubt about it. আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল, বাংলাদেশ কাউন্সিল থেকে বা অ্যাফিলিয়েটেড ইউনিয়ন হিসেবে আমরা হচ্ছে যথেষ্ট ইনভলভ ছিলাম একর্ড বাংলাদেশে কাজ করার সময়কালে এবং একর্ডের ক্যাম্পেইন করার জন্য। কারণ আমরা দেখছিলাম যে এখানে বায়াররা কাজ করিয়ে, অল্প পয়সায় কাজ করিয়ে নিয়ে তারা অধিক মুনাফা অর্জন করতেছে, কিন্তু আমাদের এখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য, কারখানা নিরাপত্তার জন্য কোনো ধরনের দায় দায়িত্ব তারা নিচ্ছে না। তখন আমরা হচ্ছে বায়ারদেরকে অব্লিগেটেড করেছি যে তোমার এখানে দায় দায়িত্ব আছে। এই ইনিশিয়েটিভ নিয়ে অনেকে হচ্ছে অনেক কথা বলছে যে এটা কলোনালাইজ করা হচ্ছে, মানে উপর থেকে চাপ দিয়ে করা হচ্ছে, কিন্তু আমাদের গার্মেন্টস মালিকদের সঙ্গে যদি আমরা কথা বলি বা যে কোনো সভায় তারা কথা বলে, তারা স্বীকার করতে বাধ্য হয় যে যে পরিবর্তনটা এখানে হয়েছে সেটা শুধু চাপের কারণে হয়েছে। বায়াররা প্রতিনিয়ত তাদেরকে চাপ দিয়েছে। তাহলে আমরা কি দেখছি? কোনো চাপ নাই, তার মানে কোনো পরিবর্তন নেই। যেটার একটা বড় উদাহরণ হচ্ছে গত পরশুদিনের ফায়ার অ্যাক্সিডেন্ট, যেখানে আমরা 52 জন শ্রমিক হারাইলাম। কোনো চাপ নাই, এখানে হচ্ছে কনজিউমাররা চাপ দিচ্ছে না, এখানে আপনি হচ্ছে জুসের বায়ার, আমরা জুস কিনে খাচ্ছি, আমরা কিছু বলতেছি না, বাস ওইখানে দেখার কেউ নেই। তো আমরা এখন যে আরএসসি রান করতেছে, বেশিও ইনিশিয়েটিভ সবসময় ভালো, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আসলে আমরা কতটা মানে পাওয়ার ব্যালেন্সড হয়ে কাজ করতে পারবো। আরএসসির মধ্যেও যদি আমরা দেখি, 18 জন বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে 6 জন হচ্ছে শ্রমিক প্রতিনিধি যারা দেশীয় এবং আন্তর্জাতিক, 12টা সিট হচ্ছে বিজনেসের জন্য, 6টা হচ্ছে ম্যানুফ্যাকচারারদের জন্য, আর 6টা হচ্ছে বায়ারদের জন্য। এবং দিন শেষে আরএসসির মধ্যে বায়ারদেরকে অব্লিগেটেড করার কিন্তু কোনো মেকানিজম নাই। তার মানে মজিব ভাইয়ের একটা জায়গায় যে উনি যে কথাটা বলছিল যে আরসিসির কিছু ফ্যাক্টরিতে দেখা গেছে সেখানে আপনার সেফটিটাকে উন্নয়ন করা যায় না, কারণ তারা মালিকরা কথা শুনতেছে না ওইখানে। এটার কারণ হচ্ছে ওইখানে বায়ারদের কোনো প্রেশার নেই। তারপরে আমরা কি দেখবো, যদি সামনের দিনে আরএসসি যদি একর্ড ফ্রেমওয়ার্কের মধ্যে না থাকে, তাহলে সামনের দিনেও এই সিচুয়েশনটা হয়তো তৈরি হবে যে বায়ার মালিকরা আসলে যে প্রোগ্রেসটা হয়েছে সেটা হচ্ছে ধরে রাখতে পারছে না, কারণ তারা আপনাকে একটু সংক্ষিপ্ত করতে হবে, কারণ ওখানে অনেক বক্তা আছে। জি, তো মানে আমি যেটা বলছিলাম যে সামনের দিনে দেখা যাবে যে মানে মালিকরা কথা শুনছে না, কারণ এখানে বায়ারের চাপ নাই। তো মূল জিনিস হচ্ছে যে আমরা যে কোনো মেকানিজমই করি না কেন, যেহেতু আজকে আমরা আরএমজি নিয়ে কথা বলতেছি, আমাদেরকে বায়ারদের একটা অব্লিগেশন যাতে থাকে সেটাকে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই আমাদের এফিকে হচ্ছে শক্ত অবস্থা, জনবল লোকবল নিয়ে, আইন নিয়ে একটা শক্ত অবস্থানে যেতে হবে। এবং অবশ্য যদি না তৈরি করা যায়, তাহলে সত্যিকার অর্থে একটা সাস্টেইনেবল ইমপ্রুভমেন্ট আসবে। ধন্যবাদ মিস আক্তার। আমি এই পর্যায়ে আমাদের সেকেন্ড ডিস্টিংগুইশড প্যানেলিস্ট মিস তামান্না খান, উনি চেয়ারপারসন ইনিশিয়েটিভ ফর ওয়ার্কার্স কমিউনিটি অ্যান্ড আন্দোলন সেক্রেটারি অফ নারী পক্ষ। মিস তামান্না খান, উনি আছেন? মিস তামান্না খান, আপনি আছেন? স্যার উনি শুরুতে ছিলেন, পরবর্তী আচ্ছা বোধহয় উনি, আচ্ছা পরে উনি যদি আসেন তখন আমরা চিন্তা করবো। তাহলে পরটা আমি আসতেন। পরের থার্ড প্যানেলিস্ট হলো আমাদের মিস্টার বাবুল আক্তার, উনি ফর্মার সেক্রেটারি জেনারেল Industry All Bangladesh Council and President of Bangladesh Garments and Industrial Workers Federation. বাবুল আক্তার। জি, আমি আছি, ধন্যবাদ। ভার্চুয়াল সভায় আলোচক
এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি সিপিডি এবং এপিএস কে আজকের এই একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমি আজকের এই আলোচনা সভায় প্রথমে একটি প্রশ্ন রেখে বলতে চাই, কলকারখানার শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব কার? যদি আমরা আইনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে কলকারখানার শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব তার মালিকের উপর বর্তায় এবং তারপরে সেটা আমাদের দেশের সরকার দেখবে। কিন্তু তারা সে দায়িত্ব পালন না করায় আজকের আমাদের দেশি বিদেশি নানা নিয়ে আসছে, মানে আমাদের তাদের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। আমরা প্রায় গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের শ্রম অসন্তোষ, অগ্নিকাণ্ড, দুর্ঘটনার বিষয় শুনতে পাই, সচক্ষু আমরা দেখেছি। ছোট ছোট ঘটনা, দুর্ঘটনা আমাদের নজরে আসে না, মারাত্মকভাবে কিছু ঘটলে তখনই আমরা সবাই নড়ে চড়ে বসি, আবার কিছুদিন পর আমরা সেই বিষয়টা ভুলেও যাই। 2012 এবং 13 সালে বড় মারাত্মক আকারে গঠিত অগ্নিকাণ্ড এবং ভবন ধস আমাদের সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের নিরাপত্তার অভাব রয়েছে। সর্বশেষ নারায়ণগঞ্জের ম্যাঙ্গো জুস কারখানায় 52 জন শ্রমিক নিহত এবং 50 জনের বেশি শ্রমিক আহত এবং 51 জন শ্রমিক এর অধিক নিখোঁজের ঘটনা জাতিকে আজ দেখিয়ে দিয়েছে শুধু গার্মেন্টস নয়, এর বাইরের কলকারখানার শ্রমিকদেরও নিরাপত্তার অভাব রয়েছে। এ থেকে রক্ষা পেতে হলে সবকিছু ভুলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল দপ্তরকে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলেরই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে এবং আমাদের দোষাদোষীর অভ্যাসটা আমাদের সবারই পরিবর্তন করতে হবে। তাজরিন অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ভবন ধস পোশাক শিল্পের সুনাম দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নষ্ট করে এবং রপ্তানি দুটির মধ্যে পড়তে পারে এই আশঙ্কা দেখা দেয়। তখনই ইন্ডাস্ট্রি আমরা আইবিসি, আন্তর্জাতিক কিছু শ্রমিক সংগঠন, বিজিএমইএ এবং ব্র্যান্ড এই শিল্পকে টিকিয়ে রাখতে একজোট ঐক্যবদ্ধভাবে আমরা কাজ শুরু করেছি এবং যা এখনো চলমান রয়েছে। সেই সময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে মালিকদের মনোভাব অনেকটা পজিটিভ ছিল, তবে এখন কেন জানি অনেক পরিবর্তন হয়েছে। তখনকার তারা পজিটিভ চিন্তাধারা থেকে আজ শিল্প মালিকেরা তথা বিজিএমই এবং বিকেএমএ অনেকটা দূরে সরে গিয়েছে, এটা আমার মনে হয়। তারা মনে করে নিরাপত্তার জন্য তারা অনেক করেছে এবং অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা ও শ্রমিকরা মনে করি শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সবসময় চলমান। শিল্প কারখানা যতদিন চালু থাকবে শ্রমিকদের নিরাপত্তা বিষয়টি ততদিনই গুরুত্ব দিয়ে আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য তার সময় সরকার বেশ কিছু ভালো ভালো উদ্যোগ নেন, যার মধ্যে ছিল শ্রম আইন সংশোধন, জাতীয়ভাবে ত্রিপক্ষীয় অ্যাকশন প্ল্যান, তারপরে গার্মেন্টস সেক্টরের ট্রেড ইউনিয়ন নিবন্ধনের উপর থেকে অদৃশ্য বাধা উঠিয়ে দেওয়া, শ্রম অধিদপ্তর ও ডাইপিকে যুগোপযোগী করে তোলা, ডাইপিতে লোকবল নিয়োগ, কর্মচারীদের অভিজ্ঞ করে তুলতে দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ওয়েবসাইট ডেভেলপ করা, প্রয়োজনীয় যানবাহন ও ডিভাইসের ব্যবস্থা করা, এই কাজগুলো ছিল খুবই প্রশংসনীয়। সকল উদ্যোগ সফল করতে সরকারকে এই সকল উদ্যোগ সফল করতে সরকারকে আইএলও এবং বিভিন্ন দেশ আর্থিকভাবেও সহযোগিতা করেছেন। কিন্তু দুঃখের বিষয় শ্রম আইনের সংশোধন ছাড়া সরকারের অন্য কাজগুলো তেমন কোনো সফলতা দেখাতে পারেনি। সরকারের এইসব উদ্যোগের সাথে ট্রেড ইউনিয়নকে নিরপেক্ষভাবে সম্পৃক্ত করতে পারেনি। একই সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রেতা এবং ইন্ডাস্ট্রি হলের উদ্যোগে অ্যাকর্ড এবং কিছু ক্রেতাদের উদ্যোগে অ্যালায়েন্স গঠিত হয়। তো আমরা ওই সময় যে উদ্যোগ নিচ্ছিল ট্রেড ইউনিয়ন, তো প্রথমেই দেখা যায় 2013, 14, 15 ট্রেড ইউনিয়ন করা একটু সহজ এবং ঝুঁকি বা বাধা কম ছিল, কিন্তু এরপর পর্যায়ক্রমে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা মারাত্মকভাবে এখন বেশি বাধার সম্মুখীন হচ্ছে বা বলতে গেলে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন হচ্ছে। তারপরও নামে বেনামে এই গার্মেন্টস সেক্টরে প্রায় 1000-এর বেশি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু সেগুলো যদি আমরা ধরে নেই যে সেগুলো একটা কোয়ান্টিটি, সেগুলো কোয়ালিটিফুল কোনো ট্রেড ইউনিয়ন না। এর ভিতরে আপনি যদি অ্যাক্টিভ ইউনিয়ন খুঁজেন আপনি 80-90টার উপরে আপনি অ্যাক্টিভ ইউনিয়ন পাবেন এবং এই ইউনিয়নগুলো কি মালিক পক্ষের সাথে দরখাস্ত করতে পারে। আপনি যদি খুঁজে দেখেন
খুঁজে দেখেন তাহলে 30-35টা দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় ভাবে মালিকদের সাথে চুক্তিবদ্ধ করতে সক্ষম হয়েছে। তো আমরা ডাইফি নিয়ে আমি আরেকটু বলতে চাই, ডাইফির একটু ছাড় একটু সংক্ষিপ্ত করতে হবে বাবুল আক্তার। যা কিছু করছিল তার অর্জন, তাদের জনবল কম হতে পারে কিন্তু তাদের ভিতর অনিয়ম এবং তাদের দপ্তরটা কোন না কোনো ভাবে মালিকদের দ্বারা অনেকটা প্রভাবিত হয়, যার জন্য ওই সমস্ত দপ্তরের লোকেরা যতটুকু কাজ করবে তারাও ততটুকু কাজ করতে পারে না এবং তাদের কাজকর্মে স্বচ্ছতার কিন্তু অভাব রয়েছে। আপনি জানেন যে অ্যাকর্ড আপনার অ্যাকর্ডের ট্রানজাকশন পিরিয়ড চলছে এবং তারপর আরএসজি আসলো, কিন্তু দুঃখের বিষয় আরএসজিও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে মালিকদের দ্বারা তারা প্রভাব বিস্তার করে এবং ভবিষ্যতে যে প্রভাব বিস্তার করবে না তার কোনো নিশ্চয়তা আমরা দেখছি না। যে মহাজন ভাই প্রেজেন্টেশনে অনেক কিছু সুন্দর করে বলে গেছেন, তো আমাকে অলরেডি সময়ের জন্য বলছেন, তো আমি শ্রমিকদের কারখানার নিরাপত্তার বিষয়ে আমার কয়েকটা ছোট্ট সুপারিশ আছে। কারখানা পর্যায়ে ট্রেড ইউনিয়ন গঠন এবং পরিচালনার উপর থেকে সকল ধরনের বাধা এবং জটিলতা দূর করতে হবে এবং প্রত্যেকটা কারখানায় সেফটি কমিটি গঠন করতে হবে এবং সেফটি কমিটি গঠনের বেলা এখানে যে সমস্যাটা হলো, দেখেন কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভ নেই। সেফটি কমিটি গঠন করবে যে আপনার ট্রেড ইউনিয়ন শ্রমিক পক্ষের প্রতিনিধি মনোনীত করবে, তো ট্রেড ইউনিয়ন না থাকলে কে করবে? তখন পিসি কমিটি করবে। সেই পিসি কমিটির গঠন সেগুলো কাগজে, সেগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই। তাহলে এখন সেফটি কমিটি একদিকে বলে গেছে যে অনেকগুলো হয়ে গেছে, একটা পার্সেন্টেজ বলছে, কিন্তু সে পার্সেন্টেজ যদি দেখেন তাহলে যেখানে ট্রেড ইউনিয়ন নাই, যেখানে একটি পিসি কমিটি নাই স্বচ্ছতা সহিত, তাহলে শ্রমিকদের পক্ষে প্রতিনিধি মনোনীত করছেন মালিকেরা তাদের মন মতো করে, সেই মন মতো করে যাদেরকে করছে তারা কি করে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করবেন। 2 নম্বরে যেটা বলতে চাই, কারখানা পর্যায়ে সেফটি কমিটি গঠনের বিষয়টা আমি বলে গেছি। ভবন, ফায়ার এবং ইলেকট্রিক এবং বয়লারের নিরাপত্তা ছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা এবং ছোট ছোট দুর্ঘটনাগুলোকেও আমাদের নজরে নিয়ে আসতে হবে। বর্তমানে যে সকল উদ্যোগ রয়েছে তাদের ভিতরে আসলে মূলত একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে, যেটা মানে উপস্থাপনা চলে আসে। তো তাহলে তাদের ভিতরে একটা সমন্বয় তৈরি করতে হবে। শ্রম দপ্তরের কাজে কর্মে স্বচ্ছতা জবাবদিহিতা আনতে হবে, বিশেষ করে শ্রম দপ্তরের স্বচ্ছতা জবাবদিহিতা এবং নাই এবং আমার যেটা যদি আমি খোলামেলা বলি সেখানে অনিয়মে ভরা, তো এইগুলো দূর করতে হবে। আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমি এই আজকের নিরাপত্তার বিষয়ে আরেকটু আমি যোগ করতে চাই। দেখেন এই করোনাকালীন সময় এটাও কিন্তু শ্রমিকদের একটা নিরাপত্তার বিষয়, কিন্তু যে শ্রমিকরা কাজ করে তাদের কিন্তু টিকার জন্য ব্যবস্থা করেনি। তো আমি আজকের এখান থেকে আমি যেটা বলতে চাই যে এই যে শ্রমিকরা ফ্রন্টলাইনে কাজ করছে মালিকেরা যাতে তাদের নিজ উদ্যোগে টিকার ব্যবস্থা করেন এবং তাদের সেই সক্ষমতা রয়েছে এবং তারা যদি না পারে তারা সেই ব্র্যান্ডের সাথে কথা বলতে পারে, সেখানে তারা সেটা করতে পারবে। বাবুল আক্তার প্লিজ, আপনাকে একটু শেষ করতে হবে প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ। আমার শেষ প্যানেলিস্ট হলো মিস্টার আবুল খায়ের সালাউদ্দিন, উনি প্রজেক্ট ডাইরেক্টর আরসিসি ও DIFE মিনিস্ট্রি অফ লেবার। মিস্টার সালাউদ্দিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। বলেন প্লিজ, একটু সংক্ষিপ্ত করবেন প্লিজ। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আমি সংক্ষেপেই বলবো স্যার। মঞ্জুল স্যার, আমার আইজি স্যার এবং আজকে যিনি উপস্থাপনা করেছেন ডক্টর মোয়াজ্জেম, অন্যান্য বিশেষজ্ঞ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একেএম সালাউদ্দিন, আমি আরসিসি তে প্রকল্প পরিচালক হিসেবে মানে কাজ করতেছি। আমি প্রথমেই সিবিডি কে ধন্যবাদ জানাই, এরকম একটা বার্নিং ইস্যু সময় উপযোগী একটা বিষয় নিয়ে উপস্থাপনা করার জন্য, যেটা আমিও সরাসরিভাবে জড়িত এবং আজকের উপস্থাপনা খুবই চমৎকার হয়েছে এবং আমার আইজি স্যার অলরেডি বলেছেন যে এটা খুবই অ্যানালিটিক্যাল এবং বিশ্লেষণধর্মী এবং খুব তথ্যপত্র ভিত্তিক। এটা সেটা এজন্য আমি প্রেজেন্টার উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থাপনের বিষয়ে আমি কিছুদিন লক্ষ্য করেছি, আমার ব্যক্তিগত মতামত সেটা হলো যে দুর্ঘটনার মাত্রা অনেক বেশি দেখানো হয়েছে আমার যেটা মনে হচ্ছে। আমি যে এখানে একটু বলতে চাই, এটা তো এটা হয়তো পত্রিকা ভিত্তিক নেওয়া হয়েছে, দুর্ঘটনার পরিমাণও সঠিক আছে, কিন্তু আমি একটু ক্লারিফিকেশন দিতে চাই যে আমরা 3টা ইনিশিয়েটিভ, যেটা ন্যাশনাল ইনিশিয়েটিভ এবং অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, আমরা যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল 3780 ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলো আমরা মনিটর করি
এর কিন্তু পত্রিকা যেটা এসেছে গার্মেন্টস ফ্যাক্টরি হয়তো এই 3780 অ্যাসেসমেন্ট করে, তার বাইরেও ফ্যাক্টরিও এভাবে কভার করে অ্যাক্সিডেন্ট বেশি দেখানো হয়েছে। আর আমি গত 19 সাল থেকে এটার সাথে কাজ করতেছি এবং দেখেছি যে এনআই ন্যাশনাল ইনস্টিটিউট যেসব ফ্যাক্টরিগুলো আমি দেখতেছি তার সেখানে কোনো দুর্ঘটনা আল্লাহর রহমতে এখনো হয়নি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এরপরে আমি আরেকটা জিনিস তুলে ধরতে চাই, আরসিসি কাজ শুরু করছে 2017 সালে, কিন্তু মানে ফরমেশন হয়েছে 2017 সালে, কিন্তু কাজ শুরু করছে 2018 সালের জুলাই থেকে। তার মানে আরসিসির কাজ মেয়াদ 3 বছর, 18 সালের জুলাই থেকে এখন 21 সালের জুলাই পর্যন্ত 3 বছর। আমাদের যে অগ্রগতি হয়েছে, আমরা যে অগ্রগতি সঠিক আছে, আমরা বেশি অগ্রগতি করতে পারিনি। আমাদের টোটাল হয়তো আমরা 48% আমাদের টোটাল প্রোগ্রেস যেটা দেখানো হয়েছে, কিন্তু সেই প্রোগ্রেস আমরা করেছি 3 বছরে। এরপরে আরো কিছু দুর্ঘটনার ব্যাপারে আমি একটু বলতে চাই। আমাদের যে আমরা যে বিষয়গুলো দেখি, আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরির ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল সেফটি, এই 3 ক্যাটাগরি সেফটি গুলো দেখি। এবং এখানে দুর্ঘটনা বয়লার এক্সপ্লোশন, গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশন, এই দুর্ঘটনাগুলো এখানে কনসিডার করা হয়েছে, যেগুলো কিন্তু ডাইপের এখতিয়ারের বাইরে। বয়লার অ্যাক্সিডেন্ট গুলো বয়লার ডিপার্টমেন্ট আলাদা দেখে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি আন্ডারে। গ্যাস সিলিন্ডার এটাও কিন্তু আমাদের এসের বাইরে। সুতরাং এই সব কভার করে অ্যাক্সিডেন্ট মাত্রাগুলো বেশি দেখানো হয়েছে। আর আমাদের আরসিসির যেসব চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, আমি এর চ্যালেঞ্জের সাথে সম্পূর্ণ একমত। খুবই সুন্দরভাবে আমাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। আমরা আন্তরিকভাবে কাজ করতেছি, কিন্তু যেসব চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জগুলোর কারণে আমরা সেভাবে আমাদের অগ্রগতি টার্গেট অ্যাচিভ করতে পারিনি। তবে এখানে যে একটা বলা হয়েছিল যে আমাদের আরসিসি স্কিল ম্যান পাওয়ার শর্টেজ আছে, এটা আমি একটু মানে পুরোপুরি একমত নই। আমাদের টেকনিক্যাল ম্যান পাওয়ার আমাদের যথেষ্ট আছে, কিন্তু যেখানে ঘাটতি আছে, যেটা হয়তো একটু মানে বুঝতে ভুল হয়েছে, আমাদের যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন ড্রয়িং আমরা রিভিউ করি টাস্ক ফোর্সের মাধ্যমে, কিন্তু এই ডিজাইন ড্রয়িং গুলা আমাদের ডাইপের এনলিস্টেড কনসালটেন্ট ফার্মের মাধ্যমে আমরা ফ্যাক্টরিকে প্রিপেয়ার করতে বলি। তারা ফ্যাক্টরি ড্রয়িং ডিজাইন গুলো আমাদের ডাইপের এনলিস্টেড 101টা ফার্ম আছে, তাদের মাধ্যমে এই এনলিস্টেড ফার্মের টেকনিক্যাল পার্সনের ঘাটতি আছে, যেটা আমরা বলার চেষ্টা করেছি। অর্থাৎ সেটা আরসিসি টেকনিক্যাল পার্সনের স্কিল ম্যান পাওয়ার শর্টেজ বলা হয়েছে, কিন্তু এটা আসলে ডাইপের যে এনলিস্টেড ফার্ম, যাদের মধ্যে ড্রয়িং ডিজাইন গুলো আমরা রিভিউ করি, প্রিপেয়ার করি, তাদের দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার বা টেকনিক্যাল বা স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি আছে। যেটার জন্য আইজি স্যার বলেছেন ড্রয়িং ডিজাইন বারবার রিভিউ হয়, দেখা যায় একই একটা ড্রয়িং ডিজাইন 1 বছর 1.5 বছর রিভিউ হয়, বা তখন আমরা কমপ্লিট ডিজাইন পাই না। আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি যে আরএসসির বিষয়ে। আরএসসি একটা প্রাইভেট ইনিশিয়েটিভ এবং এটা মিনিস্ট্রি অফ বিজিএম এর একটা ইনিশিয়েটিভ। এটা মিনিস্ট্রি অফ কমার্সের পারমিশন নিয়ে তারা করেছে, এবং সেখানে কথা ছিল মানে যাদের এবিও সাইন হয়েছে, সেখানে বলা আছে যে তারা ডাইপের যে রেগুলার মানে মনিটরিং যে কাজগুলো আছে সেটা কোনোভাবে হ্যাম্পার করবে না, এবং টাইম টু টাইম তারা ডাইপের সাথে বা আরসিসির সাথে তাদের রিপোর্ট শেয়ার করবে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। আর আমি একটা যে বলতে চাইছি যে মডেলটা শো করা হয়েছে, ভবিষ্যতে এই সেফটি ইনশিওর, ইন্ডাস্ট্রিয়াল সেফটি কিভাবে ইনশিওর করা হবে, সেই মডেলের সাথে আমি একটু মডেলটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করি এই ক্ষেত্রে যে আরএসসি একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, সেটা ডাইপের রেগুলেটরি বডি, সে ডাইপের সাথে বা আরসিসির সাথে এটা কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে, কিন্তু অথরিটি রেগুলেটরি বডি হিসেবে অথরিটি থাকবে বা সার্টিফিকেটিং অথরিটি হিসেবে থাকবে, এটা একমাত্র ডাইপেরই। এখানে আরএসসি মডেল দেখানো হয়েছে, সেখানে আরএসসি দেখা যাচ্ছে প্যারালাল হিসেবে কাজ করতেছে। আরএসসি হয়তো আরো প্রাইভেট ইনিশিয়েটিভ আসবে, তারা ডাইপের সাথে মিলে কাজ করবে, কিন্তু কখনোই ডাইপের রেগুলেটরি অথরিটিকে সে শেয়ার করবে না। আমি এই জন্য মনে করি যে ভবিষ্যতে আইসিও ডাইপের আন্ডারে একটা ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইউনিট যেটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এটাকে আরো দ্রুত ফরমেশনের দিকে যেতে হবে, ডাইপের ম্যান পাওয়ার বাড়াতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এবং আরএনজি সেক্টরের পাশাপাশি অন্যান্য যে আমাদের যে খাতগুলো আছে, প্লাস্টিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা আরো যেগুলো আছে আদার ফ্যাক্টরি যেগুলো আছে, সেইগুলোকে আইএসওর আওতায় এনে একটি শক্তিশালী একটা সেফটি ইউনিট গঠন করে আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। আমি এই বলে আমার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার সালাউদ্দিন। এখন আমার ওপেন ফ্লোর ডিসকাশন। অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল 11:25 থেকে 12:15, তো সেখানে অলরেডি উই আর 30 মিনিটস বিহাইন্ড শিডিউল। তো প্রথম হাফটা আমি যেটা দেখছি রহমান, তারপরে সেকেন্ড হাফটা দেখছি মোহাম্মদ
হাতেম ও, EMEA। আপনি মিস চায়না, প্লিজ আপনারা দুজনে একটু সংক্ষিপ্ত বলবেন, কারণ সবাইকে আমি চান্স দিতে চাই। তারপর থার্ড হলো কামরুল আনাম। এই স্যার, তিনজন আপনার আপাতত এই অর্ডারে যাবে। স্যার মিস্টার হাতেম আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার, উনি আলাদা করে ওনাকে পরে আপনি অনুরোধ করবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে আমরা পরে ডাকি। তাহলে কিন্তু এখানে ওপেন ফ্লোর ডিসকাশনে তাহলে আমি প্রথম হাতটা পেয়েছি চায়না, মিস চায়না রহমান, তারপরে মিস্টার কামরুল আনাম, তারপরে জেনিফা জাব্বার, এই তিনজন। I'm sorry, Mr. Hakim, আপনাকে একটু ওয়েট করতে হবে, বিকজ এই ওপেন ডিসকাশনের পরে আমাদের চারজন গেস্ট অফ অনার আছে। আপনি, তারপরে জর্জ ফেলার, তারপরে ফারুক হাসান, তারপরে নাসিরউদ্দিন সাহেব তো বলেই ফেলেছেন। তো বলেন মিস চায়না রহমান। ওকে, ধন্যবাদ জনাব মডারেটর। এবং আমি আমি খুব সংক্ষেপে একটা দুইটা কথা বলবো, জাস্ট আমাকে মানে বলার জন্য আর কি। কারণ হলো এই যে অনুষ্ঠানটা করছেন একদম এমন একটা সময়ে যখন এটা প্রয়োজন ছিল, এবং আমাদের কথাগুলি আপনাদের মাধ্যমেই কিন্তু পৌঁছাইতে হয় এই যারা দায়িত্ববান ব্যক্তি আছেন তাদের কাছে। আমি আইজি স্যার, ডাইপের আইজি স্যারের কাছে একটা কথা আমি বলতে চাই, যে যখন রানা প্লাজার ধসের হলো তখন কিন্তু এই কথাগুলি কিন্তু শুনে আসছি বিগত দিন ধরে। আমাদের লোকবল নাই, আমরা হচ্ছে এটা করতে পারি না, এটা লিমিটেড আছে, সময় পাচ্ছি না, কেবল জয়েন করলাম, এই ধরনের কথা শুনতে শুনতে তখন ওই সময় দেখা গেছে যে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে শুধু এটা আমাদেরকে নাড়া দেয়নি, এটা সমস্ত মানুষকে নাড়া দিয়েছিল রানা প্লাজার পরে। তখন আইএলও থেকে ওনাদেরকে যে সাপোর্টটা দিয়েছে আমি নিজে দেখেছি, স্ট্যান্ডার্ড হাই লেভেলের সাপোর্ট, তাদেরকে লোকবলের ইয়েতে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য কত ভাবে করে মানে দেওয়ার পরেও আজকে কি দেখতে পাচ্ছি? একই জিনিস যদি দেখতে পাই আমরা, এই যে ট্রেড ইউনিয়ন, আমরা শ্রমিক প্রতিনিধি, আমরা কখনো ভাগ করে ওয়ার্কারদের দেখি না। শ্রমিক মানেই তাদের হচ্ছে সুবিধা থেকে বঞ্চিত যারা, সে সুবিধাগুলি দেওয়ার জন্য, আইনগত সহযোগিতা করার জন্য। আজকে যে জুস ফ্যাক্টরিটাই হলো, এটা সম্পূর্ণ দায়ী আমার মনে হয় যে এই লেবার ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে ডাইপি। তাদের এখানে এতবার করে বলা হয়েছিল যে কাজ করার সময় তালা বন্ধ থাকবে না, সে তালা বন্ধ রয়েছে, আর শ্রম আইনকে মানা হয় নাই। তারপর হচ্ছে আপনার ফায়ার নিরাপত্তার জন্য যে নিরাপত্তা সরঞ্জাম থাকবে সেটাও ছিল না। আবার আপনার হলো চাইল্ড লেবার যেখানে পুরোপুরি নিষেধ করা ছিল সেখানেও ছিল। তো এই জিনিসগুলি আজকেও এসে যদি দেখতে হয়, শুনতে হয়, এবং ওনারা যদি এই একই এক্সকিউজ দেখায় যে আমরা এই কোভিড এর মধ্যে ওনারা বলছেন যে হয়তো সশরীরে যায় না, করে, কিন্তু উচিত ছিল ফ্যাক্টরি যেখানে খোলা সেখানে দেখা দরকার ছিল যে কেন এটা হচ্ছে বা কেন করা হচ্ছে। আমরা এই যে ট্রেড ইউনিয়ন লিডার হিসাবে আমরা এখনো দেখি যে ওইখান থেকে আমাদের হচ্ছে কারা শুনবে আমাদের তো কথাগুলি, তো আমাদের এই কথাগুলি তো তারাই এই সমস্যার সমাধান করবে। আমাদের কাউন্টার পার্ট তো মালিক, সে মালিকরা আমাদের কথা খুব কখন শোনে, যখন চাপের মুখে পড়ে, মুখে পড়ে। কিন্তু না, আমি দেখতে পাচ্ছি যে না, ওনারা হচ্ছে ওনাদের সুরেই কথা বলেন, ওনাদের সুরেই এগিয়ে যান। তা আমি মনে করি যে আমরা আর এই রকম আর দুর্ঘটনা দেখতে চাই না, এরকম আর এই অসহায় শ্রমিকদের পরিবারের এই করুণ দৃশ্য আর আমরা দেখতে চাই না। আগামীতে আমরা আশা করব যে এই ডিপার্টমেন্টটা দায়িত্ব নিয়ে কাজ করবে এবং সমস্ত শ্রমিকদেরকে সেই আইন অনুযায়ী তারই করবে। পরিশেষে আমি একটু অনুরোধ করব, এই দুর্ঘটনার জন্য যারা ভিকটিম, যারা অসহায়, তাদের পাশে জানি সেই আইনগত সহযোগিতা করে, এবং মালিকদেরকে জানি ওইভাবে জানি আবার আড়াল করে সেই অনেকদিন পরে এই যে তাজরিন বলেনি, রানা প্লাজা, সেই মালিকদের কিন্তু এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। সে শাস্তি না হওয়ার কারণে আরেকটা দুর্ঘটনা ঘটলো। এই বিচারের সময় আমি মনে করি যে সকলেই সমান বিচার পাবে, সকলেই করবে। আমি আবারও অনুরোধ করছি এবং পরিশেষে সরকারের মানে ডাইপিকে অনুরোধ করবো এবং লেবার ডিপার্টমেন্টকে অনুরোধ করবো, তারা জানি এই কাজগুলি একটু সুন্দরভাবে করে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রহমান। স্যার আমি 1 মিনিট যদি পারমিশন দেন। জি।
আমি ম্যাডাম চায়না রহমান, আপনার বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনি ভালো কথা বলেছেন। আমি কিন্তু ওই যে কোভিডের কারণে ইন্সপেকশন হচ্ছে না এই কথা বলিনি। আমি বলছি যে কোভিডের কারণে স্পেশাল ইন্সপেকশন হচ্ছে, এটা ফিজিক্যালি হচ্ছে, বাট জেনারেল ইন্সপেকশন একটু কম হচ্ছে। আমার বক্তব্যটা ছিল এটি। আর আরেকটি যেটি বললেন যে কিসের, যে আমাদের শ্রমিক ভাই বোনদের, আপনি হয়তো জেনে জানবেন, জাস্ট কয়েকদিন আগেও আমি নিজে একটা টাইপরাইটার মিটিং করেছি। সেখানে একটা ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরির বিরুদ্ধে আমরা বেশ কিছু অ্যাকশন নিয়েছি এবং সেটি আপনাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আই থিঙ্ক দে উইল বি হ্যাপি। এবং আরো দু একটা সামনে আছে। এটা স্যার আরেক মিনিট স্যার, আমি বলছি স্যার, আমার জনবল যেটি ম্যাডাম বলেছেন সেটি জনবল আমাদের নিউ অর্গানোগ্রাম অলরেডি মিনিস্ট্রিতে দেওয়া গেছে। এটা হোপফুলি আমরা পেয়ে যাব, হোপফুলি আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ। আমরা নেক্সট যাচ্ছে, নেক্সট বক্তা হলো কামরুল আনাম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আয়োজকদেরকে, এবং আমি প্রথমেই নিজেই ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি মোয়াজ্জেম ভাইয়ের প্রতি, যিনি অত্যন্ত সুন্দর কষ্ট করেছেন, একটা রিসার্চের বিষয়ে স্টাডি করেছেন, রিসার্চ করেছেন এবং তথ্যবহুল রিসার্চ এবং ভেরি কম্প্রিহেন্সিভ, এবং যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। এই জন্য আমি মোয়াজ্জেম ভাই সহ তার টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর ডকুমেন্টসের জন্য। আমি দুই একটা কথা বলবো। আসলে আমরা ওই যে একটা কথা যে ব্লেম গেম, এই ব্লেম গেম থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। অ্যাকর্ড কিন্তু এটা ট্রেড ইউনিয়ন এবং ব্রায়ার্সদের চাইল্ড, সুতরাং তাদের ইনিশিয়েটিভ ছিল। পরবর্তীতে আরএসসি, এটা আবার আমরা তিনটা ওয়ার্কার্স, ব্র্যান্ডস এন্ড বায়ার্স এবং বিজিএমএ বিকেএমএ কে নিয়ে আমাদের এই আরএসসি কার্যক্রম চলছে। এখানে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছে যে আরএসসি রিপোর্ট দেয় না, আমরা বারবার যখন মিটিং হয় মিনিস্ট্রিতে, সেই মিটিং এ আমরা কিন্তু বারবার বলেছিলাম যে মিটিং ডাকার জন্য আরএসসি এবং আরসিসি এবং যত ইনিশিয়েটিভ আছে সবাইকে নিয়ে একটা সমন্বিত মিটিং ডাকার জন্য। এটা আমি নিজেই মিটিং এ বলেছি। সেই মিটিং এ বোধহয় আমার মনে হয় সালাউদ্দিন সাহেবও উপস্থিত ছিলেন এবং আমার রুবানা ম্যাডাম তখন বিজিএমএ সভাপতি ছিলেন, তিনি অনলাইনে ছিলেন এবং ফেস টু ফেস মিটিংও আমরা বলেছি। কিন্তু ইনিশিয়েটিভটা নিতে হবে তো গভর্নমেন্টকে। আরএসসি তো আর গভর্নমেন্ট লেভেলের মিটিং ডাকতে পারবে না অথবা সমন্বয় মিটিং ডাকতে পারবে না, সুতরাং এটা বুঝতে হবে। সুতরাং ব্লেম গেম না করে বলেন যে কিভাবে এটাকে সমন্বিত করে আমরা এগিয়ে যেতে পারি। আর আজকে যে বিষয়টা, সেই বিষয়টা যে আমাদের যে সেফটির জায়গাটা, এখানে আসলে এটাও আমি বলবো সবাইকে মাইনাস করে কাউকে এটার উন্নয়ন হবে না। আর আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি, রানা প্লাজা দুর্ঘটনার পরে যদি অ্যাকর্ড অ্যালায়েন্স না হতো, বাংলাদেশের এই গার্মেন্টস এর যে ইমেজ ঘাটতি দেখা দিয়েছিল, সেই ইমেজকে পুনরুদ্ধার করেছে এই দুইটা সংগঠন। এবং তখন সেটা যদি না হতো, বাংলাদেশ কিন্তু একটা ক্রাইসিসে পড়তো, গার্মেন্টস সেক্টরে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কারণ ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গাতে ডেমনস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে তুলছে একমাত্র এই অ্যাকর্ড অ্যালায়েন্স। বাংলাদেশ ইনিশিয়েটিভ তখন কিছুই করতে পারতো না যদি আমাদের সেখানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অর্গানাইজেশন গুলার এবং যদি সেখানে যদি ব্র্যান্ডস যদি ইনিশিয়েটিভস গুলো যদি না থাকতো। তো আমি সেই জায়গায় বলবো যে আসলে সকল ইনিশিয়েটিভই আমাদের প্রশংসা করা উচিত এবং এগুলা আমাদের কোনোটাই খারাপ না। কিন্তু আমরা কি বলি, আমরা যখন দেখি একটু কোনোভাবে যদি একটু কেউ যদি প্রতিবাদী হয় বা কেউ যদি একটু শক্ত করে কথা বলে, তখন তাদের প্রতি আমাদের একটা তীক্ষ্ণ চোখ আমরা দেখি। এটা ঠিক না। এটা হতেই পারে, আলোচনা সমালোচনা থাকতেই পারে। এই যে একটু আগে আমাদের বর্তমান আইজি সাহেব জয়েন করেছেন,
তিনি একটু আগে যে উত্তরগুলা দিয়েছেন আমার কাছে ভালো লেগেছে। এই জন্য ভালো লেগেছে যে তিনি তার অবস্থান থেকে, তিনি নূতন ঠিক আছে, কিন্তু তার অবস্থান থেকে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এটা ভালো দিক। তো অন্যরাও এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা আর অভিযোগ করা এটা এক না। যাই হোক, আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের বাবুল আক্তার বক্তব্য রেখেছে, কল্পনা বক্তব্য রেখেছে, চায়না বক্তব্য রেখেছে, আমি ওদের সাথে একমত পোষণ করি এবং আমিও মনে করি ট্রেড ইউনিয়নকে ইনভলভ করেই সেফটি মেজার কমপ্লিট করতে হবে। ও একটা গ্রুপকে বাদ দিয়ে এককভাবে কেউ কিছু করতে চাইলে সেটা হবে না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কামরুল আনাম সাহেব। নেক্সট বক্তা জানিফা জাব্বার। থ্যাংক ইউ আমাকে ওই স্পেস দেওয়ার জন্য, and I'd like to thank everyone. Mozim bhai, you gave an excellent presentation. I'm the director for BRAC on social compliance. So ekhane I think we really need to work খুব coordinated way te কাজ করতে হবে, because অনেক কিন্তু আমরা like the main authority কিন্তু DIFE, এবং DIFE is the regulatory body. So RSC private initiative have to work with DIFE. But the technical know-how that we have received, এই 5 বছর ধরে 7 বছর ধরে যে টেকনিক্যাল know-howটা অ্যালায়েন্স এবং কোড দিয়েছে, তার মধ্যে কতটুকু আমরা নিতে পেরেছি এবং ওনারা কন্টিনিউড সাপোর্ট দিতে যাচ্ছেন। সো আমরা যেরকম নর্থ আমেরিকান ব্র্যান্ডসদের সাথে কাজ করছি, ইটস নট অনলি যে আপনি একটা স্প্রিংকলার লাগাই ফেললাম আর ফায়ার ডোর লাগাই ফেললাম, এটাকে মেনটেন করবে কে মেনটেন করে এই ইনিশিয়েটিভটাকে নেবে যাতে পরবর্তীতে আগুন না হয়। এটার জন্য হিউম্যান রিসোর্স দরকার এবং ওদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার, যেটা আপনার ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কারদের, মিড লেভেল ম্যানেজমেন্টদের এবং ওনারদের বাই ইন লাগবে। কারণ আপনি যতই স্প্রিংকলার আর ফায়ার ডোর লাগান না কেন, কিছুই হবে না যদি আপনি এটাকে মেনটেন করে প্রোগ্রেস হিসেবে না নিয়ে যান। সেই টেকনিক্যাল know-how কিন্তু ব্র্যান্ডসরা দিতে চাচ্ছে। আমাদের এইগুলি ওয়েলকাম করে নিয়ে তারপর উই ক্যান মেনটেন লং টার্ম সাস্টেইনেবিলিটি, এবং এটার জন্য একত্র কাজ করতে হবে, both from DIFE perspective, RSC perspective, and the technical know-how যেটা আমেরিকান ব্র্যান্ডসরা দিচ্ছে এখন, যেটা ILO নিয়ে আসতেছে। মানে we still have a bit of a way to go before we can ensure full safety in the factories. এবং আমরা এটা কিভাবে coordinated হিসাবে কাজ করে building the capacity of local people এবং এটাকে সামনে নিয়ে এগোনোর জন্য, যদিও আমরা কাজ করছি যেটা হচ্ছে very slow progress, we have to own it so that we can continue it forward. So ওইটুক থেকে আমি বলতে চাচ্ছি, আর যেগুলি ফ্যাক্টরি ফায়ার হয়েছে, হাশিম গুডস, all of these, এইগুলি তো হচ্ছে আপনার নন এক্সপোর্ট ওরিয়েন্টেড who cater to the domestic market. এখানে আমাদের সবার একটা ব্লাইন্ড আই, because however you position it, আমরা কিন্তু ব্লাইন্ড আইটা রাখছি, nobody is monitoring, child laborও পাওয়া যাচ্ছে. This needs to be addressed because the country cannot be, export is separate and local market is separate. They're all people of our country and everybody needs to own compliance and minimum measures at least ensure kora uchit, because it's very tragic je jinishta hoyse, and this is not acceptable also jekhane ain ache ebong ain mana hocche na. Thank you. Amar side theke. Thank you, Ms. Jabbar. It's nice and brief and very informative. Thank you. Next, Mr. Hassan Bulbul, President, GSF. ধন্যবাদ সিপিডি এবং এপিএস আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত চেয়ার, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম সম্মানিত একজন শিল্পপতি সহ সিপিডি আজকের এই আলোচনায় সবাই যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই আলোচনার গবেষক আমাদের প্রিয় মোয়াজ্জেম ভাইকে। মোয়াজ্জেম ভাই চেষ্টা করেছেন তার সর্বোচ্চ অবস্থান দিয়ে, এবং এখানে যে অনেক বেশি কাজ করেছেন তার প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে যে আমাদের গার্মেন্টস শিল্পের কর্মক্ষেত্রের সামগ্রিক যে
নিরাপত্তাহীনতার অবস্থানটি ছিল, সেখান থেকে রানা প্লাজার অবস্থার পরে উন্নয়ন ঘটছিল যেটি, সেটি আবারও বাধাগ্রস্ত হচ্ছে, পিছিয়ে পড়ছে, সেটি আমরা দেখতে পেয়েছি এই গবেষণার মধ্যে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই গবেষণার যে চিত্র, তার বিষয়টির পক্ষেই আসলে এই প্রমাণটি এসেছে যে এই সেজান জুস কারখানার যে ঘটনাটি, সেটি কিন্তু প্রমাণ করে যে হচ্ছে এই গবেষণার যে রিপোর্টটি, সেটি হয়তো আরো হয়তো বাস্তব অবস্থার চেয়ে কম ভয়াবহতাই এখানে ফুটে উঠেছে। আমরা যে যদিও ডাইফের আইজি সাহেব বলেছেন, হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন অনেকখানি, কিন্তু আমরা ওনার প্রতি সম্মান রেখেই এই কথাটি বলতে চাই যে মাত্রায় হয়তো সক্ষমতার ঘাটতি, কিন্তু তারপরেও আসলে প্রকৃতপক্ষে পরিদর্শন এবং শ্রমিকের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের দৃষ্টিভঙ্গিগত যে জায়গাটি, সেটির পরিবর্তন হওয়া সবচেয়ে বড় প্রয়োজন। কারণ আমরা যদি দেখি যে সাধারণভাবেও এই কর্মক্ষেত্রের নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য যে দায়িত্ব ডাইফের রয়েছে, তার কাছে যে অভিযোগগুলো তার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায়, সেই জায়গাগুলো, সেই অভিযোগগুলো নিরসন করার জন্য সর্বক্ষেত্রে তাদের আসলে কার্যকর ব্যবস্থা আমরা দেখি না, আমরা যারা মাঠে কাজ করি, ট্রেড ইউনিয়ন যারা রয়েছে, সেই বিষয়গুলো। এবং আমরা এটাও দেখি যে সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়নকে সংশ্লিষ্ট করে এই নিরাপত্তার যে ব্যবস্থাটি, সেটি নিশ্চিত করার যে বিষয়, সেটি জরুরি দরকার। আমার শুরুতেই মাননীয় চেয়ার বলছিলেন সেজান জুসের ঘটনার প্রেক্ষিতে মালিকের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া ফলে আসলে আমাদের এই অবস্থানটি রয়েছে যে যদি একটি চাপের জায়গা তৈরি না করা হয়, সমন্বিতভাবে প্রত্যেকটি পক্ষকে, এই সংশ্লিষ্ট প্রত্যেকটি পক্ষকে যুক্ত করে একটি মনিটরিং টিম, মনিটরিং একটি অবস্থা, সেটিকে রাখা না যায়, তাহলে আসলে সংশ্লিষ্ট এই সংস্থাগুলো কাজ করে না বলেই এখন পর্যন্ত দৃশ্যমান। বাবুল আক্তার, কল্পনা আক্তার সহ যারা বলেছেন, চাইনা রহমান সহ যারা বলেছেন, তাদের কথার সাথে আমি একমত প্রকাশ করে এই বিষয়টি বলছি যে শুধুমাত্র অবকাঠামোগত নয়, মানে শ্রমিকদের স্বাস্থ্য যে নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের যে নিরাপত্তা, সেটিকেও নিশ্চিত করা দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করি সিপিডির এই গবেষণা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে সহায়তা হবে, এবং আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় চেয়ার। ধন্যবাদ আসাদ বুলবুল সাহেব, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য এবং ভেরি মূল্যবান বক্তব্য, টু দি পয়েন্ট কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ বক্তা, এই ওপেন বক্তা সঞ্জিতা সুলতানা, উনি ইডি কর্মজীবী নারী। মঞ্জুর ইলাহি স্যার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মোয়াজ্জেম ভাইকে, এবং সিপিডি সবসময় অনেক দৃশ্য আমাদের সামনে তুলে ধরে, যেটা বাস্তব পরিস্থিতি বুঝতে আমাদের সহায়তা করে। তো আমরা আজকে দেখলাম যে অনেক ইনিশিয়েটিভের পরেও 18 সালের পর থেকে কিভাবে আবার আমরা দুর্ঘটনার ভিতরে পতিত হচ্ছি, এবং আরো দেখলাম, আমি যেটা দেখলাম, অনেকগুলো ইনিশিয়েটিভ চলছে, কোনোটা প্যারালালি চলছে, কেউ আলাদাভাবে চলছে, এইসব। কিন্তু আমরা যারা আসলে একদম মাঠ পর্যায়ে কাজ করি শ্রমিকদের সাথে, তারা আমরা দেখতে পাই যে মাঠ পর্যায়ে কি হচ্ছে, সেখানে এই যে এত প্যারালাল সিস্টেম, সেটা কিভাবে আমরা একত্রে এনে আমরা আসলে শ্রমিকদের নিরাপত্তাটা প্রথমে আনবো সামনে, সেটা একটা বিষয় চলে আসে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা ফ্যাক্টরি লেভেলে আমরা কাজ করে থাকি শ্রমিকদের অ্যাওয়ারনেসের জন্য এবং মিড লেভেলের অ্যাওয়ারনেসের জন্য, এবং ফ্যাক্টরি লেভেলে আমরা গিয়ে যেটা দেখতে পাই, এই যে পার্টিসিপেশন কমিটি, সেফটি কমিটি, এইটা ট্রেড ইউনিয়নের কথা তো ভাইরা বলেই গেছেন, এবং সেটা যে আসলে কার্যকর না, যেগুলো আছে সেগুলো যে কাদের দ্বারা পরিচালিত এটা ঠিক জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে এই যে পার্টিসিপেশন কমিটি গুলো কিন্তু সঠিকভাবে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে করা হয় না। এরকম বেশ কিছু জায়গায় আমি নিজে প্রেজেন্ট ছিলাম, যেখানে শ্রমিক নিজে বলতে পারছেন না তিনি কোন কমিটিতে, তিনি সেফটি কমিটিতে না তিনি পার্টিসিপেশন কমিটিতে। তো এইরকম যখন অবস্থা, সেখানে আমরা বুঝতেই পারি কারখানার কোনো বিষয়ে যেটা আনসেফ, সেখানে তাদের কথা বলার কতটুকু রাইট আছে, একটা বিষয়। আরেকটা হলো যে যেহেতু
আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিওরা সচেতনতার এবং প্রশিক্ষণ এই ধরনের কাজগুলি করি, আমাদের সাথে চরমভাবে মানে অসহযোগিতাপূর্ণ আচরণ আমরা দেখতে পাই। আমাদেরকে কোনোভাবেই মানে আমরা এন্ট্রি পাই না, যা আমরা মালিক পক্ষের সাথে কথা বলা বা তাদের সাথে বসে একটা সোশ্যাল ডায়ালগ করা, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে সেন্সিটাইজ করা, এই বিষয়গুলো কিন্তু প্রচন্ড ভাবে বাধাগ্রস্ত। যেটা এখানে আসছে বড় একটা ব্যাপার যে অ্যাওয়ারনেস রেজিং। তো অ্যাওয়ারনেস রেজিং করতে হলে তো আসলে দুপক্ষেরই সম অবস্থান বা সমসুযোগের একটা ব্যাপার রয়েছে, সেগুলো আমরা কিন্তু দীর্ঘদিন কাজ করেও এখন পর্যন্ত খুব বেশি আশাপ্রদ জায়গা পাইনি। তো আমি এটাই বলতে চাইবো যে সকল ইনিশিয়েটিভের সাথেও এই অ্যাওয়ারনেস রেজিংটা যেন মানে গুরুত্বের সাথে সামনে আসে এবং সঠিক প্রতিনিধিরা যেন সঠিকভাবে আইনগতভাবে এই কাজগুলো করার সুযোগ পায়, সেইটা যেন ডাইভ দেখবে। এবং ওভারঅল আমি আবার সবার সাথে একই কথা বলবো যে যত ধরনের ইনিশিয়েটিভ হোক, আমরা কিন্তু শ্রম মন্ত্রণালয়কেই চিনি, আমরা কিন্তু ডাইভকেই চিনি, আমরা কিন্তু অন্য ইনিশিয়েটিভকে চিনব না, কারণ তারা অথরাইজ এবং আমরা ইলেক্টেড করেছি এই মন্ত্রীকে, আমরা ইলেক্টেড করেছি এই সরকারকে এই সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য। আমি ধন্যবাদ। ধন্যবাদ মিস সুলতানা। That brings to close our open floor discussion. আমি জি স্যার রেহমান সোবান স্যার জয়েন করেছেন এবং প্রফেসর মুস্তাফিজুর রহমান আছেন, ওনারা কিছু বলবেন কিনা স্যার? I'll speak after the panel, the main guest, before the chair winds down. জি স্যার, নোটেড স্যার। আমি পরে এই স্টেজে আমি এখন আমাদের স্যার আমি একটা জি বলেন স্যার, 1 মিনিট স্যার। আমি মুস্তাফিজ স্যার। জি স্যার। স্যার খুব সুন্দর আলোচনা হয়েছে এবং আমার মনে হয় যে আইফের পক্ষ থেকেও যে এরকম আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখলাম এবং আমাদের ওয়ার্কার এবং এনজিও প্রতিনিধিরা অন্যরা যা আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, আপনি জানেন যে 2013 সালে যখন রানা প্লাজা ট্র্যাজেডিটা হয় তখন রেহমান সোভান স্যার আমাদেরকে বলেছিলেন যে এটা যাতে আমরা ভুলে না যাই সেটার জন্য কি করা যায়। তা আমরা প্রতি বছরে 2013 পর থেকে আমরা এই রানা প্লাজার প্রেক্ষাপটে রেডিমেড গার্মেন্টস এর কিভাবে সুরক্ষা হচ্ছে, কি করা হচ্ছে না হচ্ছে, অ্যালায়েন্স অ্যাকর্ড, আমাদের সরকারি উদ্যোগ ইত্যাদি আমরা মনিটর করি। আমি একটা স্যার প্রস্তাব দেব, এখন যেহেতু আসলে যেটা মোয়াজ্জেমও খুবই সুন্দর একটা উপস্থাপনা করলো এবং বললো যে এখন এটা এই আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরের বাইরেও যে সুরক্ষা এইটা চলে এসেছে। সো আমি রিকোয়েস্ট করব আমাদের সিপিডি ডক্টর ফাহমিদা আছেন, ডক্টর মোয়াজ্জেম আছেন, আমরা আছি, যে আমরা এর পরবর্তীতে যখন রানা প্লাজার ওই সেটা প্রেক্ষিতে প্রোগ্রামগুলি করব এবং আমার মনে হয় যে স্যারের নির্দেশ হলো এটাকে চলমান রাখা, সেই প্রেক্ষিতে আমরা রেডিমেড গার্মেন্টস এর বাইরেরও সুরক্ষার ইস্যুগুলিকে যদি আমরা আনতে পারি তাহলে হয়তো আমরা আমাদের ডিসকোর্সটাকে আরেকটু ব্রডও করতে পারি, আরো একটু মোর ইউজফুলও করতে পারবো। এই একটা পরামর্শ থাকলো স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you Mustafiz. It's a very good suggestion. Maybe we can discuss at the next trustee board meeting এই ব্যাপারে। আমার কাছে 3 জন গেস্ট অফ অনার আছেন, একজন তো মিস্টার নাসরুদ্দিন, উনি বলে গিয়েছেন। তো আমার প্রথম গেস্ট অফ অনারের বক্তা হলেন মিস্টার মোহাম্মদ হাতেম, উনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বিকেএমইউ। মিস্টার হাতেম প্লিজ। ম্যাডাম বলতেছে বাইরে থেকে খানা নিয়ে আসবো। মিস্টার হাতেম আপনাকে আনমিউট করতে হবে, ম্যাডাম কথা বলবে আপনার সাথে। ওকে। আর যদি বাইরে খানা না খান তাহলে কি খাবেন এটা জানতে চাইছি। ওকে, যদি না আসে আমাকে একটু আলোচনা কারো কথা শোনা যাচ্ছে একটু ডাল ভাত স্যার আমার ওই মাইক্রোফোন গুলি জি বলেন জি ধন্যবাদ স্যার, বলেন প্লিজ। আজকের এই জি আজকের এই আয়োজনের পরম শ্রদ্ধেয় মডারেটর, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব উপস্থিত এই আলোচনায়, সুধীবৃন্দ, সিপিডির কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিপিডি শুনতে পাচ্ছেন?
জি এবার শুনতে পাচ্ছি, জি বলেন। জি জি সিপিডি প্রায় এই ধরনের একটা গবেষণালব্ধ ফলাফল ঘোষণা করেন এবং আমাদেরকে নিয়ে আলোচনা করেন। এটা এই সেক্টরকে বাংলাদেশের শিল্প কলকারখানা সহ এই অর্থনীতিকে এগিয়ে যাবার ক্ষেত্রে এটা বিশাল বিরাট ভূমিকা পালন করছে নিঃসন্দেহে। আমরা সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি শুরুতেই গত পরশুদিন যে দুর্ঘটনা ঘটে গেল এটা নিয়ে একটু কথা বলে বাকি আমাদের আরএমজির যে ইয়ে নিয়ে আলোচনা হলো সেটা কথা বলবো। আজকে এই সেজান ফুডের বা হাসেম ফুডের যে দুর্ঘটনা এটা কিন্তু আবারও আমাদেরকে মানে আমাদের মুখোশ উন্মোচিত করে দিল যে আমরা এতদিন শুধুমাত্র গার্মেন্টস শিল্প বা রপ্তানিমুখী শিল্প কারখানাগুলি নিয়েই তাদের সেফটি নিয়ে কিন্তু ভেবেছি, কিন্তু দেশীয় লোকাল ইন্ডাস্ট্রিগুলির সেফটি নিয়ে কিন্তু আমরা কেউই কথা বলি না সেইভাবে। তো আজকে কিন্তু সময় এসছে এই 53 জনের মৃত্যুর উপর শপথ নিয়ে, এই দুঃখজনক বিয়োগান্তক ঘটনার উপর শপথ নিয়ে আমাদের যারা যে অবস্থায় যারা দায়িত্বে আছেন, সরকারি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, ফায়ার ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট শিল্প সেক্টরের নেতৃবৃন্দ, বিসিসিআই সহ সরকারের সকল দিক থেকে এই যে লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে এইভাবে সেফটির আওতায় আনাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে আবার মনে করছি। এবং আমি যদি আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে যদি আমরা ভিজিটে যাই, অন্তত 90% আমি বলবো যে সেফটি কনসার্ন গুলি তারা সেখানে পরিপালন করছে না। এই বিষয়টা আমার মনে হয় নতুন করে দেখার এবং ভাবার সময় এসছে। আচ্ছা, এরপরে আমি যদি যাই যে আমাদের এই সেক্টর নিয়ে যে আলোচনা বা আজকে গবেষণা ফলাফল, আমি দুঃখিত যে আমি শুরু থেকে সম্পৃক্ত হতে পারিনি। আমি বাবুল আক্তারের বক্তব্য থেকে আমি শুনেছি, পরের অংশটুকু, আগের অংশটুকু শুনি নাই। তবে আমি যতটুকু গবেষণার ইয়েতে দেখেছি যে তাতে কিছু কিছু জায়গায় হয়তো আমাদের দ্বিমত আছে, কিন্তু থাকলেও আমরা সার্বিকভাবে এই গবেষণাকে আমরা সাধুবাদ জানাবো। দ্বিতীয়ত আমি বলবো যে বাবুল আক্তার ঠিকই বলেছেন যে আমাদের যে ইমেজ ক্রাইসিস হয়েছিল সেই রানা প্লাজা এবং তাজরিন ইনসিডেন্টের পরে, সেই ইমেজ ক্রাইসিসের পর থেকে আমরা কিন্তু আমাদের এই সেক্টরকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন অবস্থায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর হয়েছিলাম এবং আমরা মানে যে কোনো মূল্যে আমরা এটাকে এস্টাবলিশ করব এই প্রতিজ্ঞা করেই কিন্তু আমরা নেমেছিলাম। ওই সময় বিজেপির প্রেসিডেন্ট ছিলেন আজকের মেয়র আতিকুল ইসলাম, আমি বিকেএমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তখনও ছিলাম, তো এখনো আছি। তো ওই তখন থেকে আমরা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক নেতৃবৃন্দ, মালিক নেতৃবৃন্দ, সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সবাই মিলে কিন্তু আমরা এই জায়গাটাকে সঠিক পথে আনার জন্য সচেষ্ট ভূমিকা পালন করেছি। এবং আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই অ্যাকর্ড এবং অ্যালায়েন্সকে। তারা এসেছে বলেই আমরা কিন্তু আমাদের চোখ নাক খুলে দিয়েছে, আমাদের চোখ কান খুলে দিয়েছে। আমরা কিন্তু এই সেফটি মেজার্স এর এই বিষয়গুলি কখনোই আমরা কিন্তু আগে জানতাম না কি ধরনের সেফটি মেজার্স আমার মনে হয় আপনি বোধহয় গাড়িতে লাইট কেটে যাচ্ছে বারে বারে। আমাদের পালন করা উচিত, একে আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে। এবং আমরা আজকে যদি আমরা বলি যে আমরা আন্তর্জাতিক ভাবে এই জায়গায় আমরা একটা সফল ভূমিকা পালন করেছি এবং করছি, এবং যার কারণে ওয়ার্ল্ড ডিজনি কিন্তু ফিরে আসছে, এটা একটা কিন্তু আমরা মনে করি যে একটা সার্টিফিকেট যে আমরা আবার যে এই জায়গাটাকে পুনরুদ্ধার করতে পেরেছি, আমরা যে আমাদের সেফটি এনশিওর করতে পেরেছি, বিশ্বমানের সেফটি আমরা পরিপালন করছি, সেটারই একটা প্রমাণ কিন্তু ওয়ার্ল্ড ডিজনির ফিরে আসা। এবং একই সাথে আমরা বলবো যে বর্তমানে বাংলাদেশের অ্যাপারেল সেক্টর ফর দ্য আদার ওয়ার্ল্ড একটা রোল মডেল, এর নিঃসন্দেহে। কারণ আমি বিশ্বের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টিং কান্ট্রিগুলি সবগুলি ভিজিট করেছি, কোথাও বর্তমানে আমাদের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড কিন্তু আমরা কোথাও দেখিনি। সুতরাং এই জায়গাটাতে আমরা 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 সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা আমাদের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এই জায়গায় আসতে সহযোগিতা করেছেন। বাবুল আক্তার আরেকটা কথা বলেছেন, বা আরো দু একজন বক্তা বলেছেন যে ট্রেড ইউনিয়ন না থাকলে এই জায়গাগুলি এনশিওর করা সম্ভব না। এই জায়গাটাতে আমি দ্বিমত পোষণ করব এই কারণে, আপনি দেখেন যে আমাদেরকে কিন্তু গ্রিন ফ্যাক্টরি করার জন্য
বায়ারদের দিক থেকে বা আন্তর্জাতিক পর্যায়ে বা দেশীয় কোনো পর্যায় থেকে আমাদের উপর কিন্তু কোনো প্রেশার বা পরামর্শও কিন্তু কেউ দেয়নি। কিন্তু আজকে বাংলাদেশেই কিন্তু বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গ্রিন ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে বিরাজমান। ওয়ার্ল্ডের আপনি যদি রেটিং এ যান, ওয়ার্ল্ডের প্রথম 20টার মধ্যেই প্রথম 10টার 7টা ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে প্লাটিনাম লিড সার্টিফাইড ফ্যাক্টরি। ওয়ার্ল্ডের নাম্বার 1 টেক্সটাইল সেক্টরে, নাম্বার 1 RMG সেক্টরে, নাম্বার 1 নিট সেক্টরে, সবগুলোই কিন্তু বাংলাদেশে। তার মানে এটাই প্রমাণ করে যে আমাদের এন্টারপ্রেনিয়রদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে যে আগের যেন তেন করে এক্সটেন্ড ছাড়া কোনো উপায় নেই। এটা আমাদের প্রত্যেকের মধ্যে এই সচেতনতাটুকু আসছে বলেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক গ্রিন ফ্যাক্টরি এবং প্লাটিনাম লিড সার্টিফাইড ফ্যাক্টরি কিন্তু হয়েছে এবং এখনো হচ্ছে, এখনো পাইপলাইনে অনেকগুলি রয়েছে। আমি একটা জায়গায় আমি বাবুল আক্তারের সাথে একেবারেই দ্বিমত পোষণ করব, এবং বাবুল আক্তার আজকে যেই অনেকগুলি প্রসঙ্গ অবতারণা করেছেন এবং প্রত্যেকটা প্রসঙ্গের যথাযথ জবাব কিন্তু আমাদের কাছে রয়েছে। আজকে সময় নাই, সেই কারণে আমি বেশি কিছু দিতে পারবো না। তবে আমি অনুরোধ করবো সিবিডি কে শুধু একদিন যদি এইটা নিয়ে আলোচনাটার আয়োজন করেন, আমি এবং বাবুল আক্তার আমরা কথা বলবো আপনাদের উপস্থিতিতে, আপনাদের সভাপতিত্বে, তাহলে আমি প্রত্যেকটার উত্তর যথাযথ উত্তর আমি দিব। এখানে তিনি বলেছেন ওনার কথাবার্তায় যেটা মনে হয়েছে যে বাংলাদেশের শ্রমিকদের সরি টু সে যে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ একমাত্র বোধহয় শ্রমিক নেতৃবৃন্দদেরই দায়িত্ব, আর কারো বোধহয় কোনো দায়িত্ব এখানে নেই। তাহলে এই যুগ যুগ ধরে শত শত বছর ধরে বাংলাদেশের আজকে মডারেটর, তিনিও কিন্তু বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা, হাজার হাজার শ্রমিক কিন্তু তিনিও কিন্তু লালন পালন করেছেন। তো তাহলে কি এই মালিকরা কি শুধু কি শ্রমিকদের শোষণ করার জন্যই মালিকদের জন্ম হয়েছে, ইন্ডাস্ট্রি করেছে? এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের বক্তব্যের। আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব, এটাই হচ্ছে আমাদের মেসেজ। আমরা একে অপরকে দোষারোপ করব না। হ্যাঁ, আমাদের যদি কোথাও ঘাটতি থাকে, যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা দেখিয়ে দিবেন, আমাদেরকে বলবেন, আমরা নিশ্চিত সেখানে আমরা কাজ করব। আরেকটা কথা তিনি বলেছেন, RSC তে মালিক প্রতিনিধিরা প্রভাবিত করছে। আমি জানি না মালিক প্রতিনিধির প্রভাবিত করার উদাহরণটা যদি উনি দিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। তবে আমি যদি একটু দেই উদাহরণটা, তাহলে এখানে বুঝবেন যে মালিকরা প্রভাবিত করছে না ট্রেড ইউনিয়নের নেতৃত্ব প্রভাবিত করছে, এটা বোঝা যাবে। আমি দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে এই বাবুল আক্তার অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠিত বিশাল একটি গার্মেন্টস কম্পোজিট নিটর ইন্ডাস্ট্রির বিরুদ্ধে তার সকল বায়ারদেরকে চিঠি দিয়ে বলেছেন তাকে যেন কাজ বন্ধ করে দেওয়া হয়। তার এখানে প্রায় 20,000-22,000 শ্রমিক তার এখানে কাজ করে। তো তিনি কি একবারও কি ভাবলেন না যে ওই ফ্যাক্টরিতে যদি কাজ বন্ধ করে দেয় বায়াররা, তাহলে এই 22,000 শ্রমিকের কি দশা হবে? এটা কিন্তু তিনি ভাবেননি। জানি না উনি এখানে কার স্বার্থ সংরক্ষণ করার জন্য এই ধরনের চিঠি দিয়েছেন। এবং এইটার বিরুদ্ধে মালিক যখন পরবর্তীতে তাকে 100 কোটি টাকার মানহানির মামলা করার জন্য শোকজ নোটিশ দিলেন, তখন তিনি RSC কে লজ্জাজনক ভাবে তার ব্যক্তিগত কাজে বা এই ধরনের কাজে ব্যবহার করেছেন, যে ওখানে ওই উকিল নোটিশ প্রত্যাহার করার জন্য তাকে RSC দিয়ে প্রেসার ক্রিয়েট করানো হয়েছে, যেটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি। দ্বিতীয়ত হলো, আপনারা জানেন যে RSC যেটা ইতিমধ্যে আলোচনা আসছে, কামরুল ভাই বলেছেন যে RSC মালিক, শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন এবং ব্র্যান্ডদের সমন্বয়ে গঠিত একটা প্ল্যাটফর্ম, যেটা অ্যাকর্ডের পরবর্তী কাজগুলি এখানে সম্পন্ন করার জন্য দায়িত্বে নিয়োজিত। সেই RSCর যখন আমাদের সাথে ট্রানজিশনাল এগ্রিমেন্ট একটা আমাদের সাবেক প্রেসিডেন্ট রুমান হক যখন সই করেন RSC কাজ করার জন্য, সেই ট্রানজিশনাল এগ্রিমেন্টের আমাদের কারো সাথে কোনো আলোচনা না করে অ্যানেক্সারে গিয়ে একটা ক্লজ ঢুকানো হয়েছে, যেটাকে আমি মনে করব একটা ফ্রড করা হয়েছে বা চিট করা হয়েছে আমাদের সাথে, এই RSCর সাথে। সেখানে অ্যানেক্সার 8 এর মধ্যে তারা ঢুকে দিয়েছেন আর্টিকেল 8 নামে একটা ক্লজ, যেই ক্লজের মধ্যে বলা হয়েছে যে কোন ফ্যাক্টরি যদি মিনিমাম রিজনেবল ডিস্টেন্সে যদি রিলোকেট করতে যায়, সেখানে যদি কোনো শ্রমিক যেতে না চায়, তাহলে
সরি, সেখানে যদি রিজনেবল ডিস্টেন্সে শ্রমিক যদি যেতে না চায়, তাহলে তাদেরকে শ্রম আইনের সেকশন 26-এ টার্মিনেশন বেনিফিট দিয়ে তাদেরকে বিদায় করতে হবে। তো আর এই ধরনের একটা ক্লজ আমাদেরকে না জানায়, যেটা বাংলাদেশের শ্রম আইনকে সরাসরি কন্ট্রাডিক্ট করে, এটা মানে কোন যুক্তিতে তারা এটা এখানে ঢুকেলেন এবং বলছেন সেখানে যে এই ধরনের ইয়েগুলি বাংলাদেশে এগুলি মানে চলবে নেদারল্যান্ডের আইন দ্বারা চলবে, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমি, এবং আমাদের মিটিং এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তারপরেও তারা এটা প্রভাবিত করার চেষ্টা করছেন। ট্রেড ইউনিয়নের আন্তর্জাতিক পর্যায়ে ট্রেড ইউনিয়ন লিডার ক্রিস্টিনা এটাকে নিয়ে প্রেসারাইজ করছেন বারবার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে শ্রম আইনে পরিষ্কার বলা আছে যে এই 40 কিলোমিটারের মধ্যে যদি ফ্যাক্টরি স্থানান্তরিত হয় তাহলে শ্রমিকরা সেখানে যাবেন, যদি কোনো শ্রমিক না যান তাহলে সেটা শ্রম আইনের সেকশন 27-এর রিজাইন বেনিফিট তারা পাবে, এটা পরিষ্কার আইনে বলা আছে। একটু শর্ট করতে হবে আপনাকে। জি জি, আমি শেষ করে দিচ্ছি। তো সেখানে তারা কি করে আইনকে বাইপাস করে সেখানে তাদের ইচ্ছা মতো একটা ক্লজ সেখানে ঢুকিয়ে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি 22টা ইন্ডাস্ট্রিকে এই ধরনের নোটিশ দিয়েছে এবং এসকেলেশন লেটারও পর্যন্ত আরএসসি ইস্যু করেছে এই ট্রেড ইউনিয়নের ক্রিস্টিনার চাপে। এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবারও বলবো এই ধরনের কর্মকাণ্ড যদি আরএসসি দ্বারা চলতে থাকে তাহলে আরএসসির পরিণতি একর্ডের মতোই আবার হতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ। আমি শেষ করব। আমি যদি আপনাদের কারো হার্ট করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং প্রয়োজনে আমি এইসব বিষয়ে আরো খোলামেলা আলোচনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি নেক্সট বক্তা মিস্টার জর্জ ফলার, Officer in charge, ILO Country Office, Dhaka. Mr. Fuller. Hello, good afternoon. I hope you can all hear me. Good, thanks, and thanks for inviting me to this this very interesting dialogue on the RMG sector. And I think what I've heard here, and I think we all agree, is that Bangladesh has come a long way in improving working conditions in the RMG sector through contributions of the Accord, the Alliance, the National Initiative in Bangladesh, and also the advocacy of workers' organizations and employers has really promoted a safety culture, has improved the safety culture in the RMG industry. So I think in ILO, we assisted with the setting up of the remediation coordination cell as a temporary structure under DIFE. And the task of the RSC was to monitor the remediation of all the defects discovered in the national initiative factories. I think the IG, Mr. Ahmed, and the PD of the RCC have explained some of the challenges faced in the RCC, so I won't go into that. But I can say that ILO has always seen the RCC, even though it is a temporary structure, has always seen it as an important step to help with the institutionalization of industrial safety capacities in Bangladesh under the Ministry of Labour. Then recently we have the RSC has been set up to build onto the legacy of the private sector initiatives operating in the RMG sector as well. But I think we all agree that there's still work to be done. It's both in the RMG sector and in other sectors. And what we're working to now is to try and help the government of Bangladesh establish a national framework on industrial safety which will involve all constituents and a number of government departments to ensure that we take the learning from the RCC forward into other sectors. So Muazzam in his presentation put up a diagram from a concept note which we developed to explain or to give a suggestion on how this could come together to regulate safety throughout the industry, or throughout all industries, I should say.
And I think the main focus of that concept note, of that diagram, should be the way in which we build on the RCC, take the learning from that. Once the RCC their time comes to an end, take that learning forward into DIFE and expand that to all other sectors. And the incident over the weekend has just shown how important that is. And we shouldn't underestimate the challenge there, because that's a huge job. There are a lot of sectors, and to take that building safety work into all other sectors is a big ask of DIFE. I think the first question we need to ask them, and what this concept note is trying to lead towards as well, is, you know, what is the role of DIFE, the overall role of DIFE in maintaining safety in the factories. DIFE is a lab inspectorate. You can't expect them to be solely responsible for all building safety issues in the factories that they're inspecting and monitoring. So we need to look at safety in a more holistic, with a more holistic point of view. And that means you start with the enforcement process itself. And we have a code which sets out what buildings should contain. There's what all the fire safety measures that should be in place in a building before it's occupied. That, who is responsible for that? At the moment, the new BNBC 2020 mentions that the Bangladesh Building Regulation Authority is the responsible body for that. That body doesn't exist yet. And the responsibility for building in fire safety, structural safety, electrical safety lies between RAJUC and FSCD, but there's no clear responsibility. The new BNBC doesn't even assign a responsibility to any particular person or entity for fire safety. The fire services have a different view of what buildings should contain in many cases. So there's work to be done there on the enforcement process to ensure that before a building is built, everything that's contained in the codes is going to be included in that building. And then throughout the construction process, before the building is occupied, it should be signed off that all these measures are in place. When you get to that stage, then the building owner, together with a safety committee in the factory, and DIFE can monitor that all those systems are maintained and your safety environment is maintained throughout the life of that building. But without those in place, you can't do it. I mean, it's no way to go forward to build buildings blindly ignoring what the code says it should contain, and then expect a labor inspector to come and sort that mess out. It can't happen. You won't achieve a level of adequate level of safety going about it that way. I recognize that there are buildings in Bangladesh, the RMG factories, world-class factories, which would meet all requirements for safety measures at international standards. Those are there, but there are a lot of buildings that are there and that continue to be built without applying the legal requirements set out in the building code. So that's one aspect that needs to be looked at. And then we can define exactly what the labor inspectors and the building owners' responsibility is in maintaining safety measures in that factory. So that's the one area that we're working together with government on, and trying to lead it towards these issues and identify what DIFE's responsibility is and what other people's responsibilities are. The other thing was shown in that diagram put up in the presentation was a reference to the RSC. Now that's, I hear it's been raised a number of times. So that
the idea of that is that there's no question that DIFE retain responsibility for all the factories, whether they're RMG or other sectors in Bangladesh, and they have access to those factories whenever they want. The other given is that we have the RSC operating in the RMG sector, and they're sending people. They've got a big, they've got a lot of resources, sending people in to do monitoring of remediation of those factories. So given the limited resource of DIFE and the huge job to take all this into other sectors, they could repeat all this in the building and safety inspections that RSC do and duplicate them, but that wouldn't make sense. So what we're proposing is that DIFE set up what we call the RMG wing to monitor what goes on in RSC. They can inspect with RSC, every inspection to begin with if they want, until they develop a confidence that they're doing it to the standards that DIFE could accept. And then little by little, they could just do spot checks on it, and they could maintain total visibility of the reports and the inspections in RSC to monitor it in that way, instead of doing all the legwork and going and visiting all these factories at the expense of dedicating resources to other sectors. So that's, I'll leave it at that, just to end off with, I suppose, one of the things we should raise as well, which is going to make life more difficult for DIFE and people regulating the buildings once they're built, is the actual new code, which has reduced the safety, the requirements for safety. Mr. Fuller, we are running short of time, please. You have to. Okay. So that's reduced the safety standards below what it was in 2006, and that needs to be looked at as well, so that when buildings are occupied, they have a reasonably level of safety built in, and they can be monitored through the processes after that. So I had a few other things I could raise, but I'll leave it there. I think those are the main points I wanted to raise, and I'll hand things back over to you. Thank you. Thank you, Mr. Fuller. The points are noted, and I think they are very, very constructive. Our last guest of honor speaker is Mr. Farooq Hassan. Of course, everybody knows he's the president of the BGMEA, and he's also the managing director of the Giant Group. Mr. Farooq Hassan, please. Yes, Assalamualaikum. ধন্যবাদ Mr. Syed Manzoor Elai আমাকে ডিজিটাল ফ্লোর দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ সিপিডি আমাকে ইনভাইট করার জন্য। আমি প্রথমে হাশেম ফুডসের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এটা যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতি, এবং যারা অসুস্থ আছেন বিভিন্ন হসপিটালে তাদের দ্রুত সুস্থতার কামনা করে আমি শুরু করছি। আসলে অনেক সময় হয়ে গেছে, আমি জানি অনেক কিছুরই উত্তর দেওয়ার দরকার ছিল, বাট তারপরও আমি যে জিনিসটা বলবো যে আসলে এর মধ্যে একদিকে এই ভার্চুয়াল ডিজিটাল ডিসকাশন, আরেকদিকে ফিজিক্যাল ডিসকাশন। আসলে আমরা সবাই মনে করছি, আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এমন একটা কঠিন সময় দায়িত্ব নিয়েছি, গত এপ্রিল মাসের 13 তারিখে জবাবদিহিতার মধ্যে আছি। আমি আসলে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত একদিকে বার, একদিকে সব দিক থেকে ডাক্তারদের থেকেও জবাবদিহিতার মধ্যে আছে। যাই হোক, আমি যে জিনিসটা বলবো যে আমাদের পোশাক শিল্পের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধানে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এটা পোশাক শিল্পের একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের মাধ্যমে, তাদের পরিদর্শনের মাধ্যমে, এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু একটি স্বাধীন এবং অলাভজনক পরিদর্শন প্রতিষ্ঠান হিসাবে 2020 সালের 1 জুনে RSC আত্মপ্রকাশ করে। একটা যেটা বলা হচ্ছে যে অ্যাকর্ড কিন্তু 31 মে 2020 পর্যন্ত অ্যাকর্ড ছিল। 2018 পরে পোস্ট যেটা বলা হচ্ছে সেই জিনিসটা না, আসলে 2020-এর 31 মে পর্যন্ত কিন্তু অ্যাকর্ডের অ্যাক্টিভিটিস ছিল, এবং তারা এই জিনিসটা করতে। আর
আরএসসি যেটা হয়েছে যে আমরা সবাই জানি, এটা ডিসকাশন এসেছে যে এখানে একদিকে ইকুয়াল রিপ্রেজেন্টেশন আছে, একদিকে ব্র্যান্ডরা আছে, তারপর ইন্ডাস্ট্রি থেকে আছে এবং ট্রেড ইউনিয়ন যারা আছেন তাদের যেতে, এবং এটার মেইন যে জিনিসটা হলো যে নিরাপত্তা, ফায়ার, স্ট্রাকচারাল এবং ইলেকট্রিক্যাল, এবং সচেতনতা বৃদ্ধি করা শ্রমিকদের এবং কারখানার পরিবেশগত দিকটাকে বেশি করে দেখা এখানে। আর আমি যদি বলি যে আরএসসি স্টার্টেড দেয়ার অপারেশন যদিও 1st জুনে, বাট ডিউ টু প্যান্ডেমিকে আরএসসি রেস্ট্রিকশনের কারণে আমরা জানি যে অ্যাকচুয়ালি ইন্সপেকশন শুরু করতে পেরেছে সেপ্টেম্বরের 20 সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত করেছে, আবার এপ্রিলে করতে পারে না, এবং আবার মে মাসে করে 7 মাসের মধ্যে আগে একর যে কাজগুলো করেছে প্রতি বছর তার থেকেও আমরা যদি দেখি অনেক বেশি কাজ করেছে। আমরা যদি দেখি যে 1266 ফ্যাক্টরি ইন্সপেক্টেড করেছে, 2525 ইন্ডিভিজুয়াল ইন্সপেকশন ক্যারি করেছে, 1610 কারেক্টিভ অ্যাকশন পাবলিশ করেছে, 1179 ফ্যাক্টরিজ উপরে কাজ করেছে এখানে, এবং ওএসএস কম্পিটিশন মেকানিজম এই কাজগুলো নিয়ে কাজ করছে। আমি ডিটেল রিপোর্টটা নিয়ে এখন আর কথা বলে না, আমার মনে হয় যে ডক্টর মোয়াজ্জেম একটু ডিটেল রিপোর্ট দিয়েছেন, অনেক কিছুই ওখানে ফিগার এসেছে। আমি মনে করি ডক্টর মোয়াজ্জেম এবং অন্যান্য যারা এখানে প্যানেলিস্ট ছিল এবং যারা ওপেন ডিসকাশনে যেগুলো ইস্যুস তুলে ধরেছেন, চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন এবং ওয়ে ফরওয়ার্ড, আমার মনে হয় যে আমি বিজেপির পক্ষ থেকে এতটুকুই বলবো যে আমরা কাজ করছি, কাজ করে যাচ্ছি, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট আরো অনেক করতে হবে, এটা আমরা করে যাচ্ছি। আমরা সবসময় চাই যে সকল পর্যায়ে স্টেক হোল্ডারদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা RMG সাস্টেনেবিলিটি কাউন্সিলের উদ্দেশ্য। এছাড়াও গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতেও এই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি এবং এটা করছে। আমাদের পোশাক শিল্পে জাতীয় এই নিরাপত্তা পরিদর্শন সংস্থাটি যাত্রাকাল মাত্র শুরু, এর পথ চলা প্রয়োজন সবার সহযোগিতা। এবং আমি একটা জিনিস যেটা বলবো যে আমি একটা দুইটার উত্তর, আমার মনে হয় বাবুল আক্তার যেটা বললো যে ইনফ্লুয়েন্স, আমার জানা মতে আরএসসি তে ইনফ্লুয়েন্স করার মতো কোনো কিছু মালিকদের পক্ষ থেকে, মালিকরা কথাই বলতে পারে না ওখানে, মালিকদের পক্ষ থেকে এবং বিজিএমের পক্ষ থেকে হয় নাই। একটা ইস্যু যেটা আছে যেটা নিয়ে হয়তো কথা বলে, আমি একটা জিনিস জানি যে আরএসসি তে যেহেতু একর্ডের কাজ অনেক স্লো ছিল এবং বেশ আরএসসি নেওয়ার পরও প্রায় 5 মাস বন্ধ ছিল, সেজন্য ইন্সপেকশনে অনেক কিউ হয়ে গেছে। অনেক ফ্যাক্টরি তাদের সবকিছু ইকুইপমেন্ট সবকিছু কমপ্লিট, ফায়ারের সবকিছু করার পরে জাস্ট টেস্টিং এন্ড কমিশনিং এইটাতে পিছিয়ে আছে। সেখানে কোনো ফ্যাক্টরি রিকোয়েস্ট করেছিল যে টেস্টিং কমিশনটা একটু তাড়াতাড়ি করা যায়, এগিয়ে নেওয়া যায় কিনা। যদি এইটাই যদি ইনফ্লুয়েন্স হয়ে থাকে, হাতে মনে হয় কিছু ইনফ্লুয়েন্স, আমি জানি না বাবুলের যদি ইনফ্লুয়েন্স নিয়ে কোনো কথা থাকে নিশ্চয়ই আমরা শুনবো এবং এই কথাগুলো প্রমাণেরও প্রয়োজন আছে। আমি একটু বলবো যে বিগত 1 দশকে শ্রম অধিকার, শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, জেন্ডার ইকুয়াল ইত্যাদি বিষয় নিয়ে পোশাক শিল্প খাতে অনেক দূরে গিয়েছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং এই সকল বিষয় নিয়ে নিয়মিতভাবে গবেষণাও হচ্ছে। অবশ্যই এই ব্যাপারগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি, তবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে কোনো ধরনের গবেষণা বা সংবাদ প্রচার করা খুব একটা দেখা যায় না। যেমন বর্তমান সময়ে কোভিড মহামারীর পাশাপাশি যে চ্যালেঞ্জটা পোশাক খাতকে অনেক থেকে ফেস করছে এবং পণ্যের মূল্য হ্রাস পাচ্ছে, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে অনেক গবেষণা আছে, যে গবেষণাগুলো অন্যান্য ইন্ডাস্ট্রি আরো ইস্যুগুলো নিয়েও করতে হবে, এবং সেই ইস্যুগুলো নিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পোশাক খাত এবং অন্যান্য খাতকেও কিন্তু আরো আমরা সাপোর্ট করতে পারবো এবং ইন্টারন্যাশনালি আমরা আরো কম্পিট করতে পারবো। বিকজ এর মধ্যে যেমন কন্টেইনার কস্ট অ্যাবনর্মালি বেড়ে গেছে, এটা নিয়ে আমি কাউকে গবেষণা করতে দেখলাম না, এবং আমাদের অনেক ভালো কাজগুলো আছে সেগুলো যদি আমরা একটু তুলে ধরি যে আমাদের গুড প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস গুলো আছে, তাহলে অন্যরাও কিন্তু অন্য ফ্যাক্টরি গুলো কিন্তু ওই ভালো কাজগুলো
ফলো করবে এবং ভালো কাজগুলোর ব্যাপারে আমার মনে হয় একটু যদি আমরা তুলে দিই, একটু যদি ভালো কথা ভালো জিনিস হয় তাহলে কিন্তু ইনফ্লুয়েন্স করা যায়। যেমন আমি দেখি যে এই যে আমাদের এখন করোনার মধ্যে কোভিডের যে ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা এখন ডেল্টা ভ্যারিয়েন্ট। এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হিসাবে এসছে এবং খুব সাকসেসফুলি ওনারা এটাকে ডেল্টা ভ্যারিয়েন্টে নিয়ে গেছেন, যেটার মধ্যে বাংলাদেশ পাকিস্তানও এখন পড়ে গেল। এবং এটার ব্যাপারে কিন্তু খুব সুন্দরভাবে মিডিয়াও তাদেরকে সাপোর্ট করে গেছে। সুতরাং আমি যে জিনিসটা বলবো যে আমাদের ভালো জিনিসগুলো তুলে ধরা এবং সবসময় যেগুলো চ্যালেঞ্জ আছে প্রবলেম আছে সেগুলোকে কনস্ট্রাকটিভ ভাবে আমাদেরকে তুলে ধরলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এই সমস্যা যেগুলো আছে, যে চ্যালেঞ্জ গুলো আছে, সেগুলো নিয়ে আমরা সবসময় ডিসকাশন হচ্ছে। আজকেও আমি প্রথম থেকে 10:30 আগে থেকে আমি সবার পয়েন্ট গুলো শুনেছি, ডিটেল প্রেজেন্টেশন আমি দেখেছি। ইনশাল্লাহ আগামীতে সবার সহযোগিতা নিয়ে এই শিল্পকে আরো নিরাপত্তার দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সেফ ইন্ডাস্ট্রি, আমরা অলরেডি একটা রিকগনিশন, আমরা ইন্টারন্যাশনাল রিকগনিশন অনেক পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে দেশের রিকগনিশন পাচ্ছি না আমরা, কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনিশন পেয়েছি। দেখেন যে QIM একটা ইন্টারন্যাশনাল অডিট ফার্ম যারা বাংলাদেশকে তাইওয়ানের পরে সেকেন্ড পজিশনে দিয়েছে, স্কোর করেছে, এবং তাদের যদি রিপোর্ট দেখেন ডিটেল, ইভেন কোভিড এর সময় আমরা কিভাবে ফ্যাক্টরি হ্যান্ডেল করেছি, আমরা আপনারা জানেন যে ম্যাকেনজিও কিভাবে রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন যে USGBC তে কিভাবে হাইয়েস্ট নাম্বার অফ আমাদের গ্রিন ফ্যাক্টরি আছে। এবং ইয়েতে আমরা সবার সহযোগিতা চাই, আমরা এই ব্যাপারে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you, Mr. Farooq Hassan, for your positive way of looking at things, and this is very, very well appreciated. এবং যেটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে যথেষ্ট ভালো ভালো জিনিস হয়েছে BGM, অনেকগুলো BGM ফ্যাক্টরি, তার মধ্যে আমি অনেককে চিনি ভালোভাবে এবং দেখার মতো ফ্যাক্টরি, অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি, এবং সেগুলো কোনোদিনই হাইলাইট হয় না। বিদেশিরা হাইলাইট করে, কিন্তু দেশীয় ভাইরা খুব একটা হাইলাইট করে না। তো I do not know. তো সুতরাং বাট দ্য বিগেস্ট থিং যেটা আমার কাছে লাগে, which I feel very strongly, is there's a big difference between the formal sector and the informal sector. BGM, garment industry definitely formal sector, leather industry কিছুটা formal, পুরোটা না, কিন্তু informal sector is much larger than actually the BGM. BGM এর যদি 4 লক্ষ শ্রমিক থাকে, informal sector is something like 7 to 8 lakhs. For example, even in the light engineering industry, there are probably more than workers than in the BGM. অনেকে জানে না, but I was once in the World Bank survey and I found this. So এগুলো একটা informal sector is totally neglected. সেখানে কিন্তু সেই I do not know, maybe entrepreneurদের সেই ব্যাকগ্রাউন্ড নাই বা এডুকেশন নাই, but they are not incentivized correctly, whatever. But we still have a long way to go, and Mr. Farooq Hassan rightly pointed out that we don't have a chance for complacency. We still have a lot of things to improve, but playing the blame game doesn't help anyone. We have to, at the end of the day, we have to cooperate with each other and help each other. So the government, the union, or the workers, and the Maliks, the employers, we all should come together. After all, we are all Bangladeshis. We are not foreigners here. So thank you very much. আমাদের কি স্পেশাল গেস্ট আছেন? মিস্টার আব্দুল সালাম, সেক্রেটারি, মিনিস্ট্রি অফ লেবার। স্যার উনি সম্ভবত নেই স্যার। না, আচ্ছা আচ্ছা, তাহলে at this stage, sir, I would request our chairman of the CPD Board of Trustees, Professor Raman Subhan, to say a few words. Sir, up to you. Hello. As I said, I'm sorry that I'm not very visible. There are sort of technical problems over here. I'll just be very brief. It's been a very instructive discussion. My compliments to Muazzam and his colleagues for the work well done. I want to just briefly follow up on some of the remarks made during the discussion that the problem is focused on the RMG sector, but we have to keep in mind
that the problem is a nationwide and economy-wide problem. The RMG sector has made, in some ways, commendable progress through the Accord Alliance initiative, and a great deal of technical advances have been made to improve the working conditions of the factories, which should be commended. Some mechanisms have been set up. The RSC is there as a coordination mechanism, and they are supposed to then be interacting with the DIFE to address these problems. Now, what I would suggest over here is, with regard to the RMG sector itself and the DIFE in general, that some of the comments which have been observations which have been made by Muazzam indicate that, and I think this was also made when Mr. Salahuddin was also talking, that there are obviously limitations in the capacity of the DIFE to in fact discharge its responsibilities. Now, I'm not sure why that should be the case now, almost 7 or 8 years after Rana Plaza and all the other initiatives that have been taken. This should obviously have been a priority sector for the government, and the capacities of the DIFE should have been substantially upgraded, and the recruitment processes and training processes should have been substantially enhanced. This, I think, for some reason has not been done, and how far they have been able to effectively discharge their responsibilities, therefore, always remains in a state of some tension because of the demands of the job. Now, the big problem with the DIFE, and not just the DIFE, but all regulatory agencies of the government, is the weaknesses in those areas. I mean, this is not, the DIFE is not the only regulatory agency in the government. Mr. Manzoor-e-Ilahi, as the former president of MCC, and also as a major industrialist himself, knows problems related to other areas of the industry. And what we essentially need to address over here then is how to see the regulatory agencies are doing their job, so that perhaps whilst oversight mechanism has been put in place in the RMG sector, what we also need is a oversight mechanism on the government regulatory agencies, including the DIFE, to see how effectively they are doing their job. And whilst reports may be regularly published about what is happening within the garment industry itself, I would like to see a series of reports published on how far the DIFE and other regulatory agencies or oversight agencies involved in overseeing the industrial sector are doing their job. And I think here we would get some very disturbing information if an effective oversight mechanism was put in place, and hopefully it would then lead to considerable attention to and attempts to, in fact, improve their situation if, in fact, such reports are regularly published. I would suggest that civil society initiative here, CPD, may play a role along with other partner organizations in trade unions, would in fact set up such an oversight mechanism for addressing the functioning of the regulatory agencies. The second problem I would want to emphasize is that because we moved into a high level of attention to the RMG sector because of pressures exercised on us through the brand buyers, and the Accord Alliance mechanisms were set up, which have contributed then to these significant improvements. A lot of attention has then been focused through the Ministry of Labor and through DIFE then on attention to this sector. Now, what I would have liked to have addressed to the DG, I think he's gone off, but he may
keep this in mind, is how far this hyper attention directed to the government sector has in fact actually taken away resources from addressing the problems of other industries. How effectively, in consequence, if you are already a overburdened industry sector, which is having serious difficulties in monitoring what is your primary mandate, the RMG sector, how are you then discharging your responsibilities for the other sectors? Now, Manzoor Elahi pointed out, of course, the problem that we have got a very large informal and SME sector, where the workers involved are much larger than those working in the garment sector. But of course, he could also have pointed out that in the other parts of what may be regarded as the formal industrial sector, that has also grown a great deal. It isn't that the garment sector is now the only show in town. It is our golden egg, the goose that lays the golden egg as far as foreign exchange earnings are concerned. But Mr. Manzoor Elahi's own area, the leather and shoe industry and a number of other industries are now also, in fact, very actively engaged, though on a smaller scale. And beyond that, we now have a large and growing sector serving the domestic market, which would be classified as modern industry, of which the Shezan factory in Narayanganj is one enterprise. After all, it was a fairly modern enterprise producing food-related products over there, which in fact faced this disaster. Now, we do not know what sort of inspections take place in all these other sectors, and whether there has been a consequent falling off in inspection capacity because of the emphasis which has been put on the garment sector. But the relevant problem is that if we have learned any lessons from Rana Plaza and the initiatives for the RMG sector, it is that all sectors are in fact actually open to vulnerability because of poor regulatory and oversight mechanisms, and very little is actually known of the conditions under which workers work in these particular factories. So that it is time now that the government refocus its attention on the wider industrial sector and all areas where significant numbers of workers are actually involved. And the oversight should then extend not just to looking at the physical safety mechanism, because these are in a way all engineering related. And as we have seen now, a number of RMG enterprises have now attained global standards in the way they have addressed these problems. But we should recognize that at the base of all this is not the bricks and mortars and the physical premises, but the safety, security, and conditions of work and living of our workers. It is the workers who are at the center of this whole program. And here, what we would actually have to ask ourselves is how far the broader interests of the workers are being recognized. I mean, for example, whilst the physical conditions of the factories were of important consideration, and that is what we learned from Rana Plaza. I mean, that itself originated in a particular business model, which in fact created highly exploitative conditions, which were not just driven by the factory owners, but by the international market. Such small buying margins and have such big margins between their final pricing of the product and the procurement at the factory level from countries such as Bangladesh, that you have to see that this itself creates pressures for creating pressures and adverse working conditions where you can save on investments in looking after safety factors. So we come back then to the circumstances of the workers. And here, again, there are a number of structural problems which you should keep in mind. After all this exercise
which took place with the ACORD and then now the mechanism such as the RSC, which has actually been set up, is the fact that you don't really have effective functioning trade unions in the accepted sense of the word operating in every factory. If you in fact had effective workers' representations in these factories, then all these consultations would be taking place also at the factory level. You could certainly elevate it to a collective activity like the RSC. But the primary consultations would be taking place at the factory level, where the workers would be regularly consulted to point out the various problems they see, both in the physical conditions of their work and also in the other related problems of their living conditions and their problems of survival and healthcare and other factors. After all, today in the COVID era, the major problem that workers are facing is not immediately the unsatisfactory nature of their working conditions, but the fact that they are going to work at some risk to their health and are doing so under considerable pressure of survival. Those people who turned up at the Shezan enterprises were all people who were sort of driven by their conditions of necessity to in fact go and seek work over there, as indeed they did when they had to go to attend work at Rana Plaza, knowing that the factory was in fact facing serious sort of damage, serious structural problems. So you have to therefore create a situation where there is a regular mechanism of consultation between the owners and the workers through an effective and operational trade union facility within the enterprise itself, which is not just a token entity, but which is a regular mechanism of worker consultation and engagement, and which should then be involved and should be consulted on broader issues relating to the running of the factory and the market and other circumstances within they actually operate, so that the underlying premise of this should not just be that the worker is merely a sort of instrument, just like your machinery, but is in fact actually an effective partner in the functioning of any productive enterprise. I would leave these thoughts with you and suggest, therefore, that we should look at the problem in its broader context, because just narrowly focusing on the engineering and physical circumstances created by the operation of the ACORD alliance and the mechanism which has been set up completely misses the substantive problem which relates to the relations between workers and owners, and the very idea, therefore, that the relationship should be a relationship of equals, where the owner should see the worker as his partner and not just as one more cog in the wheel for their capacity to, in fact, run a factory and to generate profits from it. Thank you. Thank you. Thank you, sir. As usual, Professor Ramansova has summed up everything very well. And before that, I've also given my views. So I don't see why I should say anything more, because it'll be quite a lot of repetition and a waste of time for everybody. As it is, we are running short of time. We should have finished this by 12:30, but it's already 1:15. So with this, and before I close this dialogue, I would like to thank very, very sincerely Dr. Mozam for the excellent paper, and thank all the participants. Maybe on a digital platform, but still it is participating, and their time is valuable. Everybody's time is valuable. So they're given the time. And I think it's very appropriate right now, and this should be a continuous process. Everybody knows that. This is a continuous problem. The more you industrialize, the more the economy expands, the more industries come up, the more problems will come up. That is normal. And when more problems come up, but for every problem, there's a solution. So it's the attitude, as I said before, it's the attitude of the workers, the attitude of the entrepreneurs,
that has to be positive. That no, we shall overcome. These are the problems. We shall overcome. We will try to rectify and not have a negative attitude towards everything or be very cynical about everything. So with these few words, I would like to close the meeting and thank you once again for attending this CPD and keep on forgetting my Frederick, FES. Yes, and I would like to thank FES, Mr. Felix Kovitz, for their help, and also thank the ILO local office for the valuable contributions that Mr. Falla made. And I thank once again everybody. Good afternoon and goodbye. Thank you, sir. Thank you. Thank you very much. Thank you, sir. Everyone. Yeah. Thank you. Thank you, everyone. Thank you, sir. Yes, thank you very much. Thank you. I mean, but